আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম। আজকে থেকে জিওমেট্রি ক্লাস শুরু হলো। এখন থেকে সপ্তাহে 3 দিন বা 4 দিন পাটিগণিত বীজগণিতের ক্লাস হবে এবং 3 দিন হচ্ছে জিওমেট্রির ক্লাস হবে। হ্যাঁ, মানে পাশাপাশি আমরা দুইটাই কন্টিনিউ করবো। ওকে, আচ্ছা। আমি দেখবেন যে আপনাদেরকে জিওমেট্রির ক্লাস কি কি বারে হবে, পাটিগণিত বীজগণিতের ক্লাস কি কি বারে হবে, এর উপর রুটিন দেওয়া আছে। হ্যাঁ, তো দেখেন জিওমেট্রির ক্লাস এখান থেকে পরীক্ষায় আপনাদের মানে বেশ ভালো কোশ্চেন আসে। হ্যাঁ, মানে ভালো মানে মানে প্রাইমারি পরীক্ষায় এখান থেকে ভালোই প্রশ্ন হয়। পাটিগণিত এবং জিওমেট্রি এই দুইটা জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা আমি শুরু করছি। হ্যাঁ, ক্লিয়ার বলছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমাদের প্রথম জিওমেট্রির যে প্রথম অংশটা পড়তে হবে সেটা হচ্ছে রেখা ও কোণ। এখান থেকে প্রশ্ন আসবে, মাস্ট আসবে শিওর। এখান থেকে দুইটা প্রশ্ন হবে, দুইটা মিনিমাম দুইটা প্রশ্ন হবে রেখা ও কোণ থেকে। হ্যাঁ, এবং এই কোশ্চেনগুলো খুব সহজ প্রকৃতির, মানে এই 2টা নম্বর মিস হওয়া উচিত না। ঠিক আছে, এই 2টা নম্বর মিস হওয়া উচিত না। দেখেন রেখা ও কোণ, এই রেখা ও কোণ থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে আমাদের লেকচার বুকে থিওরি আকারেও সুন্দর করে দেওয়া আছে। তারপর আমি এখানে আলোচনা করছি। মশা আসলো থেকে দেখেন প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিন্দু। সেটা পড়তে হবে বিন্দু, যে বিন্দু কি, পয়েন্ট কি। আচ্ছা খেয়াল করেন, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটায় কোনো কিছুই নেই, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, শুধু কি আছে? শুধু অবস্থান আছে। শুধু কি আছে? শুধু অবস্থান আছে। এই খালা খালা রান্না বান্না পরে করো, এটা বন্ধ করে যাও, শব্দ আসে, সাউন্ড আসে তো। আচ্ছা, বিন্দু হচ্ছে এমন একটা সত্তা যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কোনোটাই নাই, শুধু অবস্থান আছে। এই যে জাস্ট কি আছে? অবস্থান আছে। দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, হাইট নাই, কি আছে? শুধু অবস্থান আছে। তাকে আমরা বলছি হচ্ছে বিন্দু। আচ্ছা, এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলোকে বলে মাত্রা। সবাই মনোযোগ দিন। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এগুলোকে কি বলে? এগুলোকে বলে ডাইমেনশন বা মাত্রা। এগুলোকে বলে মাত্রা। দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, তার মানে এই যে 3টা মাত্রা, দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা, এই 3টা মাত্রার মধ্যে কোনোটাই নাই কার? বিন্দুর। তাহলে সে কি আছে? শুধু অবস্থান আছে। তাহলে যেহেতু বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই 3টা মাত্রার কোনোটাই নাই, মাত্রা বলতে এই 3টাকেই বোঝায়, দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা এবং উচ্চতা একটা মাত্রা। আমরা খালি চোখে যে সকল বস্তু দেখতে পাই, তার সব বস্তু কি? বেশিরভাগ বস্তু হচ্ছে ত্রিমাত্রিক, মানে 3 মাত্রার। বুঝছেন? এবং মাত্রার সংখ্যা কয়টা? 3টা। তার একটাকে বলে দৈর্ঘ্য, একটাকে বলে প্রস্থ, একটাকে বলে উচ্চতা। আচ্ছা, আর তাহলে বিন্দুর যেহেতু 3টার কোনোটাই নাই, তার মানে বিন্দুর কোনো মাত্রা নাই। বিন্দুর কি নেই? কোনো মাত্রা নেই। তাহলে বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। এই যে এই প্রশ্নটা পরীক্ষা আসে যে বিন্দুর মাত্রা কয়টি? এই প্রশ্নটা পরীক্ষা আসে যে বিন্দুর মাত্রা কয়টি? বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। তাহলে বিন্দুর যেহেতু মাত্রা নাই, তাহলে বিন্দু হচ্ছে শূন্য মাত্রার সত্তা। তাহলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই নাই, শুধু অবস্থান আছে, সেটা হচ্ছে বিন্দু। অর্থাৎ বিন্দুর কোনো মাত্রা নেই, তাই বিন্দুকে বলা হয় শূন্য মাত্রার সত্তা। আশা করি বুঝতে পারছেন। বিন্দুর পরে আমরা পড়বো হচ্ছে রেখা। সবাই মনোযোগ দেন। রেখা, কোনো একটা বিন্দু, খেয়াল করেন প্লিজ, এদিকে তাকান। কোনো একটা বিন্দু, এটা একটা বিন্দু না? এই বিন্দু যদি চলা শুরু করে, এই বিন্দু যদি সামনের দিকে চলতে শুরু করে, তাহলে এই যেটা তৈরি হলো না, ওইটাকে বলা হচ্ছে রেখা। কোন একটা বিন্দু যদি এরকম চলা শুরু করে, তাহলে যা তৈরি হয় সেটাকে রেখা বলে। এখন তার মানে আমরা কি বলতে পারি না, বিন্দুর চলার পথকে রেখা বলে? এই চলার পথকে বা সঞ্চার পথ বলতে পারি। সঞ্চার পথ, যে পথে সঞ্চারিত হয়েছে, বিন্দুটা যে পথে সঞ্চারিত হয়েছে সেই পথটাকে বলা হচ্ছে রেখা। বুঝছেন? কোন একটা বিন্দু যদি চলা শুরু করে, এই যে বিন্দুটা যদি চলা শুরু করে, তাহলে যা তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? রেখা বলবো। এখন এই বিন্দুটা যদি এরকম ভাবে চলে, তাহলে এটা হবে বক্ররেখা। বিন্দুটা যদি সোজা চলে, তাহলে এটা বক্ররেখা না হয়ে হবে সরল রেখা। হ্যাঁ, এই জন্য রেখা কয় প্রকার? রেখা 2 প্রকার। এটা ডিপেন্ড করতেছে এই বিন্দুটা কিভাবে চলতেছে। এই বিন্দুটা যদি আঁকা বাঁকা হয়ে চলে, তাহলে বক্ররেখা তৈরি হবে। এই বিন্দুটা যদি সরল পথে চলে, তাহলে সরল রেখা তৈরি হবে। তাই রেখা কয় প্রকার? 2 প্রকার, সরল রেখা এবং বক্ররেখা। তাহলে রেখা কি? রেখা হচ্ছে বিন্দুর চলার পথ, এই চলার পথ বা সঞ্চার পথ। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এটা পেইড বেসের ক্লাস, মানে এটা কি পেইড বেসের ক্লাস না? কি বলেন, কোন কোন গ্রুপে ক্লাস নিচ্ছি? আল্লাহ, হ্যাঁ এটা তো পেইড বেসেরই ক্লাস। কেন পেইড বেসের ক্লাস হবে না?
জ্যামিতি গ্রুপে তো ক্লাস হচ্ছে, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এবার দেখেন, এবার নোট দিছি। নোট মানে এখান থেকে কি কি প্রয়োজনীয় প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। রেখা, রেখা এদিকে তাকান, রেখা, রেখা এই যে এটা একটা রেখা, তাই রেখা শুধু একদিকে আছে, খেয়াল করেন, শুধু একদিকে আছে, এদিকেও নাই এদিকেও নাই, তার মানে শুধু একদিকে আছে, তার মানে এই যে শুধু দৈর্ঘ্য আছে। কি আছে? শুধু দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে, তার মানে প্রস্থ নাই উচ্চতা নাই, তাহলে শুধু দৈর্ঘ্য আছে, এই জন্য এটাকে কি বলবো? তাহলে এর মাত্রা কয়টা? মাত্রা হচ্ছে তিনটা। দৈর্ঘ্য একটা মাত্রা, দেখেন দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা। তার মধ্যে রেখার শুধু দৈর্ঘ্য আছে, তার মানে রেখাকে একমাত্রিক বলা যায় না? ইয়েস। তাহলে রেখার শুধু দৈর্ঘ্য থাকে, প্রস্থ এবং উচ্চতা থাকে না, তাই রেখাকে বলা হয় একমাত্রিক। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে বলে দিব যে কোনগুলো ইম্পর্টেন্ট, সেটাও বলে দিব। হ্যাঁ, আচ্ছা, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কি নাই? কোনো প্রান্ত বিন্দু নাই। তার মানে একটা রেখাকে আমরা যখন দেখাবো চিত্রের সাহায্যে, তখন এরকম দিয়ে দুই পাশে আমরা তীর চিহ্ন দিব। দেখবেন রেখার দুই পাশে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে এটা এদিকে চলতে থাকবে, যেহেতু কোনো প্রান্ত বিন্দু নাই, তার মানে এটা এদিকে চলবে কত দূর? অসীম পর্যন্ত। এটা এদিকেও চলবে কত দূর? অসীম পর্যন্ত। এই তীর চিহ্ন দ্বারা বোঝায় যে যেদিকে যে পাশে তীর চিহ্ন থাকবে ওই পাশটা চলতে থাকবে, এদিকে কন্টিনিউ হবে, কেন? প্রান্ত বিন্দু নাই। তাহলে রেখার যেহেতু কোনো প্রান্ত বিন্দু নাই, তাহলে এই পাশেও প্রান্ত বিন্দু নাই, এই পাশেও প্রান্ত বিন্দু নাই, তাই দুই পাশে কি তীর চিহ্ন দেওয়া থাকবে। তার মানে রেখার দুই পাশে তীর চিহ্ন দেওয়া থাকবে, রেখার দুই পাশে তীর চিহ্ন দেওয়া থাকবে, প্রান্ত বিন্দু নেই। ঠিক আছে? একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত কেবল একটি সরল রেখা আঁকা যায়। খেয়াল করবেন, এটা একটা বিন্দু, এটা আর একটা বিন্দু, একটা বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কেবল একটাই রেখা আঁকা যাবে, সরল রেখা। সরল রেখা, আবার বলছি বক্ররেখা না। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কেবল একটাই সরল রেখা আঁকতে পারবেন। দেখেন, এই যে একটাই, আর কোনোভাবেই সরল রেখা, অন্য অন্য সরল রেখা আঁকা সম্ভব না। তবে বক্ররেখা অনেকগুলো যাবে। বক্ররেখা এরকম 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 আঁকলাম একটা, এরকম 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 করে এরকম একটা আঁকলাম, এরকম 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 করে এরকম একটা আঁকলাম, এরকম 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 করে এরকম একটা আঁকলাম। তার মানে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু থেকে এরকম অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যাবে, বাট একটা বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত সরল রেখা কেবল একটাই অঙ্কন করা যাবে। বোঝা গেছে বিষয়টা? ইয়েস। তাহলে এখানে কি বলছে? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কেবল একটি সরল রেখা আঁকা যায়, কিন্তু যদি বলে একটি বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কতগুলো বক্ররেখা আঁকা যায়, তাহলে উত্তর হচ্ছে অসংখ্য। আসে না এটা, কিন্তু এটা আসছে যে একটা বিন্দু থেকে অন্য বিন্দু পর্যন্ত কয়টা সরল রেখা আঁকা যায়। আপনি জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করেন যে কয়টা আঁকা যায়, একটা। কিন্তু যদি বলে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কতগুলো বক্ররেখা, অসীম সংখ্যক। ওকে, দেখেন এবার বলছে দুটি সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। দেখেন, দুটি সরল রেখা, কয়টা সরল রেখা? দুটা সরল রেখা কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। খেয়াল করবেন, ধরুন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই যে দুইটা সরল রেখা, এই দুইজনকে পরস্পরকে এই যে এখানে ছেদ করছে। ছেদ করছে মানে একজনের উপর দিয়ে আরেকজন গেছে, এরকম কয়টা বিন্দু থাকবে? কেবল একটা, এই যে সেই বিন্দু। তার মানে দুইটা সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে কেবল একটা বিন্দুতেই ছেদ করতে পারবে। তার মানে এই দুইটা সরল রেখা আর জীবনেও কোথাও কোনো বিন্দুতে ছেদ করবে না, কারণ এরা এই বিন্দুতে ছেদ করে ফেলছে, এর বাইরে অন্য কোনো বিন্দুতে ছেদ করবে না। এই জন্য বলছে দুটি সরল রেখা কেবল একটি মাত্র বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। এবার কি বলছে? যেসব বিন্দু একই সরল রেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। খেয়াল করেন, সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু কি? সমরেখ, সমরেখ। খেয়াল করেন, একটি সরল রেখা আঁকতে কয়টি বিন্দু লাগে? আচ্ছা বলছি, দেখেন একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে, একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে। একটি সরল রেখার উপর কতগুলো বিন্দু থাকে? এই প্রশ্ন পরীক্ষা আসছে যে একটি সরল রেখার উপর কতগুলো বিন্দু থাকে। উত্তর হচ্ছে একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে। প্রাইমারি থেকে জ্যামিতি থেকে প্রশ্ন আসে, কি বলেন? প্রাইমারিতে মিনিমাম 25% প্রশ্ন আসবে জ্যামিতি থেকে, 25%। মানে 25টা প্রশ্ন যদি আসে, তাহলে তার 4 ভাগের 1 ভাগ, 6-7টা প্রশ্ন আসবে জ্যামিতি থেকে। কথা কি বুঝছেন? আচ্ছা, একটি সরল রেখার উপর অসংখ্য বিন্দু থাকে, অসংখ্য বিন্দু থাকে। ঠিক আছে, দেখেন কিভাবে। এটা একটা সরল রেখা, তো এর উপর এই যে একটা বিন্দু, এর পাশে একটা বিন্দু, এর পাশে একটা বিন্দু, এর পাশে একটা বিন্দু, এই যে মাঝখানে আরো অসংখ্য বিন্দু আছে। তার মানে এর উপর কতগুলো বিন্দু? এরকম অসংখ্য বিন্দু আছে, অসীম সংখ্যক।
আমি বললাম ভাই অসীম সংখ্যক কেমনে, কারণ এর পাশেই একটা বিন্দু আছে, এর পাশেই একটা বিন্দু আছে, এর পাশেই একটা, এর পাশেই একটা, এরকম অসংখ্য বিন্দু আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন কি বলছে, যেসব বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। খেয়াল করেন, তাহলে এই যে এই সরলরেখার উপর এটা কি একটা বিন্দু না? ইয়েস, এ বিন্দু, এটা একটা বিন্দু না? ইয়েস, এটা বি বিন্দু, এটা একটা বিন্দু না? ইয়েস, এটা সি বিন্দু ধরলাম, এটা একটা বিন্দু না? ইয়েস, এটা ডি বিন্দু ধরলাম, এটা একটা বিন্দু না? ইয়েস, এটা ই বিন্দু ধরলাম। হ্যাঁ, তার মানে এর উপর কতগুলো বিন্দু আছে? অসংখ্য, অসংখ্য। তার মধ্যে আমি কয়েকটা বিন্দু দেখাইছি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু, ই একটা বিন্দু। এই সব বিন্দুই কি এই সরলরেখার উপর অবস্থান করতেছে না? সেম সরলরেখার উপর অবস্থান করতেছে না? ইয়েস। তাহলে একই সরলরেখার উপর এই যে অনেকগুলো বিন্দু যারা অবস্থান করতেছে, এই সব বিন্দুকে বলা হয় সমরেখ বিন্দু। তার মানে এ বি সি ডি ই এরা সমরেখ বিন্দু, বুঝছেন? যেমন এই যে এই বিন্দুটা সমরেখ, কেন? কারণ এই বিন্দুটা এই রেখার উপর দিয়ে গেছে। আচ্ছা না, সমরেখ আসলে কিন্তু একটা বিন্দু, সরি, মানে একাধিক বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থান করে তাহলে তাকে বলা হয় সমরেখ বিন্দু। আর এইটা হচ্ছে এই দুইটা সরলরেখার সাধারণ বিন্দু, একটু পরে আসতেছি, সমস্যা নেই। হ্যাঁ, ওকে, তাহলে আমার কথা কি বুঝছেন সমরেখ বিন্দুর ব্যাপারটা? আচ্ছা নেক্সট যাচ্ছি, আগে থিওরি আলোচনা করতেছি, সমস্যা নেই। রে, এবার হচ্ছে রশ্মি। এবার দেখেন, এবার হচ্ছে রশ্মি, রশ্মি। তাহলে রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে, মনোযোগ দিন। সরল রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, পার্থক্য এবার বুঝতে হবে, এগুলো কিন্তু পরীক্ষা আসে প্রচুর। রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না, রেখার প্রান্ত বিন্দু নেই, রেখার প্রান্ত বিন্দু নেই। আর রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে। তার মানে রেখা হচ্ছে দুই পাশেই তীর চিহ্ন থাকবে। এই তীর চিহ্ন থাকা মানে তীর চিহ্ন যেদিকে আছে ওই দিকে কোনো প্রান্ত নাই ধরে নিতে হবে, মানে ওইদিকে চলবে। তাহলে রেখার তো দুই পাশেই প্রান্ত বিন্দু নাই, তার মানে দুই দিকেই তীর চিহ্ন থাকবে। আর রশ্মির যেহেতু একটা প্রান্ত বিন্দু আছে, তার মানে একটা প্রান্ত বিন্দু আছে, তার মানে এই প্রান্ত বিন্দু এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু, এটা ফিক্সড, এটা এইদিকে আর বাড়বে না। কিন্তু এইদিকে তীর চিহ্ন থাকবে, কারণ একদিকে প্রান্ত বিন্দু আছে, যে এইটা হচ্ছে প্রান্ত বিন্দু, আর এদিকে প্রান্ত বিন্দু নেই, এই জন্য এদিকে কন্টিনিউ হবে, মানে তীর চিহ্ন থাকবে। কেন সিরিয়ালি পাবেন না? সব ফিচারে সাজানো আছে, কেন যে পান না আপনারা আল্লাহ জানে। কেন যে পান না এটাই আমি বুঝি না, বুঝছেন? সব ক্লাস সিরিয়ালি ফিচারে সাজানো, যারা ফিচার পাবেন না অ্যানাউন্সমেন্টে পাবেন, কেন যে পান না এটাই বুঝি না ভাই। আচ্ছা, এই যে রশ্মি, তাহলে এর একটা প্রান্ত বিন্দু আছে, একদিকে প্রান্ত বিন্দু নাই। তাহলে রেখার রশ্মির মধ্যে পার্থক্য কি? রেখার দুই পাশেই তীর চিহ্ন থাকবে, আর রশ্মির এক পাশে তীর চিহ্ন থাকবে। কেন? কারণ রশ্মির যে একটা প্রান্ত বিন্দু আছে, যে একটা প্রান্ত ফিক্সড, এটা এদিকে বাড়বে না, কিন্তু এইদিকে বাড়বে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার হচ্ছে রেখাংশ। এটা দেখেই বোঝাচ্ছে, রেখাংশ মানে রেখার অংশ। এদিকে দেখেন, রেখাংশ মানে কি? রেখাংশ মানে হচ্ছে রেখার অংশ। তাহলে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা বা বক্ররেখা নিলেও হবে, সমস্যা নাই। এর অংশ, তাহলে এর অংশ মানে এদের মাঝখান থেকে কোনো একটা জিনিস কেটে নিতে হবে। মনে করেন এই অংশটুকু আমি কেটে নিব, এই অংশটুকু যদি কেটে এখানে দেখাই, এই যে এইটুকু হচ্ছে, এটা যদি এই সরল রেখা হয়, এবি সরল রেখার এই ধরেন সিডি, এই সিডি হচ্ছে একটা রেখাংশ। তাহলে রেখাংশ যখন নিচ্ছি তখন কি এই পাশে তীর চিহ্ন থাকবে না? কারণ আমি বলে দিছি এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, মানে এই বিন্দু দুটা ফিক্স করে দিছি। তার মানে রেখাংশের দুই পাশে প্রান্ত বিন্দু পাওয়া যাবে। ইয়েস, তার মানে রেখাংশের দুই প্রান্ত বিন্দু আছে, রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু আছে, তার মানে দুই পাশের একদিকেও তীর চিহ্ন থাকবে না। তাহলে রেখাংশের দুই দিকের একদিকেও তীর চিহ্ন থাকবে না, কারণ দুইটা প্রান্ত বিন্দু আছে, এই পাশে একটা প্রান্ত বিন্দু আছে, এই পাশে একটা প্রান্ত বিন্দু আছে, এই যে সি বিন্দু আর ডি বিন্দু। তাহলে রেখাংশ হচ্ছে কি? কোন সরল রেখার অংশই হলো রেখাংশ। রেখাংশের দুটি প্রান্ত বিন্দু থাকে, তার মানে এদিকেও কন্টিনিউ হবে না, এদিকেও কন্টিনিউ হবে না। তাহলে আপনি আমাকে বলেন, রেখা আপনি সাদিয়া জামান, আপনি ইনবক্সে নক দিবেন, আমি আপনাকে কথা বলে পরামর্শ দিব, সমস্যা নেই। ইনবক্সে নক দিবেন, আমি পরামর্শ দিব ইনশাআল্লাহ, টেনশন করেন না। আচ্ছা, তাহলে রেখা, রশ্মি আর হচ্ছে রেখাংশ, এই তিনটার পার্থক্য কিন্তু বুঝতে হবে। রেখা মনে রাখবেন দুই দিকেই তীর চিহ্ন থাকবে, মানে প্রান্তবিন্দু নেই, এই জন্য প্রান্তবিন্দু না থাকার কারণে দুই দিকে তীর চিহ্ন থাকবে। রেখাংশ একদিকে তীর চিহ্ন থাকবে, মানে একটা প্রান্তবিন্দু আছে। হ্যাঁ, আর রশ্মির একটা প্রান্তবিন্দু আছে, তাই একদিকে ফিক্সড, একদিকে তীর চিহ্ন থাকবে। আর রেখাংশের কোনো প্রান্তবিন্দু নাই, মানে দুই পাশে ফিক্সড, এটা ফিক্সড। ওকে, আশা করি বুঝছেন। এবার দেখেন নেক্সট, তল মানে প্লেন। যেমন আপনার ঘরের ফ্লোর, এটা একটা তল। ঘরের কি ফ্লোর? ঘরের ফ্লোর, এটা একটা তল। এই যে বোর্ড, এটা একটা তল। এর কি আছে? এর এদিকে দৈর্ঘ্য, এদিকে দেখেন, এদিকে দৈর্ঘ্য আছে, এদিকে প্রস্থ আছে, উচ্চতা নাই।
তাহলে উচ্চতা নেই, তার মানে যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে বলা হচ্ছে তল। তাহলে তলের কি থাকে, দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে। তাহলে আমি বলছিলাম মাত্রা কয়টা, তিনটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তার মধ্যে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে দুইটা মাত্রা আছে, একটা মাত্রা নাই, সেটা হচ্ছে তল। তার মানে তলের মাত্রা কয়টা, তলের মাত্রা হচ্ছে দুইটি। যেমন বোর্ড, এই যে আমি যে বোর্ডে পড়াচ্ছি না, বোর্ড, এই যে বোর্ডের এই যে প্লেনটা, হ্যাঁ, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নেই। আবার আপনার ঘরের ফ্লোর, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নেই। তবে দেয়াল, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, উচ্চতা নেই। কিন্তু দেয়ালের পুরুত্ব সহ যদি ধরেন, দেয়ালের যে পৃষ্ঠ সেইটা হচ্ছে তল, কিন্তু দেয়ালের পুরুত্ব ধরলে কিন্তু আবার ওটা তল না, পুরুত্ব সহ ধরলে কিন্তু আছে। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে তলের দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, মানে দুই মাত্রা আছে কিন্তু উচ্চতা নেই। তাহলে তলের মাত্রা কয়টা, দুইটা। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে যে শূন্য মাত্রা সত্তা বিন্দু, রেখা এক মাত্রা সত্তা, তল হচ্ছে দুই মাত্রা সত্তা। আর ঘনবস্তু, ঘনবস্তু হচ্ছে তিন মাত্রা সত্তা। এদিকে তাকান, ঘনবস্তু যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে তাকে বলে ঘনবস্তু। তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রাই আছে, তাহলে তিন মাত্রা সত্তা কি ঘনবস্তু। মনে রাখেন, লিখে রাখেন যে ঘনবস্তু হচ্ছে তিন মাত্রা সত্তা। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী। এই যে এইবার সমান্তরাল সরলরেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কয়েকবার প্রশ্ন আসছে, প্রাইমারিতে আসছে, বিসিএস আসছে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা আসছে। এই সমান্তরাল সরলরেখা ইংরেজিতে বলছে প্যারালাল স্ট্রেট লাইন। প্যারালাল স্ট্রেট লাইন। এখন তাকান, প্রশ্ন হচ্ছে যে দুইটা সরলরেখাকে পরস্পর সমান্তরাল বলা হয়। এদিকে তাকান, দুই বা ততোধিক রেখাকে পরস্পর সমান্তরাল বলা হবে। দুই বা ততোধিক রেখাকে পরস্পর সমান্তরাল বলা হয়। মানে একটা রেখা কখনো সমান্তরাল হয় না। এদিকে দেখেন, দুইটা রেখা, মিনিমাম দুইটা রেখা, তারা পরস্পর সমান্তরাল। তিনটা রেখাও তারা পরস্পর সমান্তরাল হতে পারে। দুই বা ততোধিক রেখা পরস্পর সমান্তরাল হয়, একটা রেখা কখনো সমান্তরাল হয় না, বুঝছেন? তাহলে সমান্তরাল সরলরেখা বলতে অনেকে বলে যে ভাই এটা কি একটা রেখা, না, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয়। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার, এদিকে তাকান প্লিজ, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গায় সমান থাকে তাহলে ওই দুইটা রেখাকে বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গায় সমান থাকে তাহলে তাদেরকে বলা হয় পরস্পর সমান্তরাল সরলরেখা। আমার কথা কি বুঝছেন? ধরেন এই যে এটা হচ্ছে এবি একটা সরলরেখা, আর এটা হচ্ছে সিডি একটা সরলরেখা। এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা। এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল কিনা এটা ডিপেন্ড করবে এই সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় সেম আছে কিনা। যেমন এই পয়েন্টে যদি এদের মধ্যে ডিস্টেন্স নেই, যে এটা ধরেন 2 মিটার, যদি এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা এখানেও যদি 2 মিটার হয়, এখানেও যদি এই 2 মিটার হয়, এবং এখানেও যদি এই 2 মিটার হয়, এবং সব জায়গায় যদি এরকম 2 মিটার হয়, তাহলে এই এবি আর সিডি পরস্পরের সমান্তরাল হবে। মানে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হবে যদি ওই সরলরেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় কি থাকে, সব জায়গায় সমান থাকে, তাহলেই ওরা পরস্পরের কি হবে, সমান্তরাল হবে। তাহলে এখানে এবি এবং সিডি এর মধ্যবর্তী দূরত্ব আমরা দেখতে পাচ্ছি সমান, তাহলে এবি সমান্তরাল সিডি। এই যে দুইটা সরলরেখার মধ্যে যদি এরকম একটা সিম্বল থাকে, যে দুইটা দাগ পরস্পর প্যারালাল দেওয়া, হ্যাঁ, তাহলে এই সরলরেখা দুইটাকে কি বলা হয়, সমান্তরাল সরলরেখা বলা হয়। এই যে এইটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, বুঝছেন? দুইটা রেখার মধ্যবর্তী যদি এই চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে এই রেখা আর এই রেখা কি, সমান্তরাল। তাহলে এবি আর সিডি যে সমান্তরাল, এটা বুঝবো আমরা কি দিয়ে, এই যে এবি সমান্তরাল সিডি। আশা করি বুঝছেন। তাহলে দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় কি থাকবে, সেম থাকবে, একই থাকবে। ক্লিয়ার? ওকে, না এইটা এত ডিস্টার্ব করছে কেন? আচ্ছা, এখন দেখেন, তাহলে দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি সব জায়গাতে সমান থাকে তবে ওই সরলরেখা দ্বয়কে পরস্পরের সমান্তরাল বলা হয়। অথবা একই সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি একে অপরকে ছেদ না করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্ট থেকে 3বার প্রশ্ন আসছে, এই যে এই পয়েন্ট থেকে, এই যেটা, এটা এতটাই গুরুত্বপূর্ণ, আবার আসতে পারে। অথবা একই সমতলে অবস্থিত, একই সমতল মানে যে বোর্ড একটা সমতল না, এই বোর্ডের সমতলে অবস্থিত দুইটা রেখা, অবস্থিত দুটি সরলরেখা একে অপরকে ছেদ না করলে, এই যে ছেদ না করলে তাদেরকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলে। এই পয়েন্টটা আমি একটু বুঝাই দিচ্ছি, দেখেন। আচ্ছা, এটা প্রাইমারি গ্রুপের ক্লাস, যারা কমেন্ট করছেন এটা প্রাইমারি গ্রুপের ক্লাস। প্রাইমারি গ্রুপটা আলাদা ক্লাস হচ্ছে, এখানে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যদি মনে করেন যে এখানকার ক্লাস করবেন, করতে পারেন, সমস্যা নেই। এটাতে তো ফ্রিতেই অ্যাক্সেস দেওয়া আছে লাইফ টাইম গ্রুপে যারা ভর্তি আছেন। হ্যাঁ, দেখেন, দুইটা সমান্তরাল সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। দেখেন, দুটি সমান্তরাল সরলরেখা কোনো সাধারণ বিন্দু বা ছেদ বিন্দু থাকে না। দুটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। কেন করে না আমি বলে দিচ্ছি। দুটি
সমান্তরাল সরল রেখা পরস্পরকে কখনো ছেদ করে না, মানে এদের কোনো ছেদ বিন্দু নাই। দুটি সমান্তরাল সরল রেখা পরস্পরকে কখনোই ছেদ করে না। আচ্ছা, মানে এটা একটা সরল রেখা, হ্যাঁ এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই দুইজন যদি পরস্পর সমান্তরাল হয়, মানে কি এদের মধ্যবর্তী ডিসটেন্স যদি সব জায়গায় সমান থাকে, তাহলে এরা দুইজন পরস্পরকে ছেদ করতে, এদিকে তাকান, মনে করেন এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এরা সমান্তরাল না, তাহলে এটা চলছে, এটা চলছে, চলবেই তো, সরল রেখা মানে তো চলবে, তাই না? সরল রেখা মানে তো চলবে, রেখা মানে তো চলবে, তাহলে এটা চলছে, এটা চলতে চলতে নিশ্চিত এরা কোনো না কোনো জায়গায় যায় ছেদ করবে। এই যে ছেদ করছে, দেখছেন ছেদ করছে। তার মানে দুইটা সরল রেখা যদি পরস্পরের সমান্তরাল না হয়, তাহলে এরা চলতে চলতে চলার পথে কোনো না কোনো জায়গায় মিলিত হবে। যে বিন্দুতে মিলিত হচ্ছে ওটাকে বলে ছেদ বিন্দু, ওটাকে কি বলে? ছেদ বিন্দু। কিন্তু দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যেহেতু সব জায়গায় সমান, দেখেন এদিকে তাকান, এদের মধ্যবর্তী ডিসটেন্স যেহেতু সব জায়গায় সমান, তাহলে এরা এরকম চলতে চলতে জীবনেও কখনো ছেদ করবে না, কখনোই ছেদ করবে না, কারণ এদের মধ্যবর্তী ডিসটেন্স সব জায়গায় সেম। তার মানে এই ডিসটেন্সটা সব জায়গায় কি সেম থাকবে, অসীম পর্যন্ত চললেও এরা কখনোই ছেদ করবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে দুইটা সমান্তরাল সরল রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তার মানে কি এদের কোনো ছেদ বিন্দু থাকবে না, আমার কথা কি বুঝছেন? এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুকে বলা হয় সাধারণ বিন্দু। সবাই তাকান একটু, তাহলে দুইটা সমান্তরাল সরল রেখা পরস্পরকে ছেদ করে না। একটু খেয়াল করেন, মনে করেন এটা একটা রেখা, হ্যাঁ এটা একটা রেখা, এরা পরস্পরকে এই যে এই বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুকে বলা হয় সাধারণ বিন্দু। এই ছেদ বিন্দুকে কেন সাধারণ বিন্দু, আগে বোঝেন, সাধারণ বিন্দু। সাধারণের বাংলা হচ্ছে কমন পয়েন্ট, কমন। আচ্ছা, এটা সাধারণের বাংলা, ইংরেজি হচ্ছে কমন। তার মানে আচ্ছা সাধারণ বিন্দু, আচ্ছা বলেন এই যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর নাম দিলাম ও বিন্দুতে ছেদ করছে, মানে এই রেখা আর এই রেখাটা ও বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটা কি এই সরল রেখার উপর অবস্থান করতেছে না? ইয়েস। আবার এই বিন্দু কিন্তু এই সরল রেখার উপর অবস্থান করতেছে। তার মানে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা এই সরল রেখার উপর অবস্থান করতেছে, ওই বিন্দুটা এই সরল রেখার উপর অবস্থান করতেছে। তার মানে এই বিন্দুটা উভয় সরল রেখার উপর অবস্থান করতেছে। তার মানে এই বিন্দুটা কিন্তু এই সরল রেখারও বিন্দু, এই বিন্দুটা কিন্তু এই সরল রেখারও বিন্দু। তাহলে এটাকে কি আমরা বলতে পারি না এই বিন্দুটা দুইজনেরই কমন বিন্দু? আর কমনের বাংলা হচ্ছে সাধারণ, তাই বলা হচ্ছে সাধারণ বিন্দু। তাহলে অনেক সময় তার মানে ছেদ বিন্দু যাকে বলে, এই ছেদ বিন্দু আর সাধারণ বিন্দু একই কথা। ছেদ বিন্দু আর কি সাধারণ বিন্দু একই কথা। ছেদ বিন্দু আর সাধারণ বিন্দু একই কথা। আমার কথা কি বুঝছেন? জি। তার মানে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসছে যে দুটি সমান্তরাল সরল রেখার কয়টি ছেদ বিন্দু থাকে? একটিও না, কারণ দুইটা সমান্তরাল সরল রেখা কখনোই এদেরকে পরস্পরকে ছেদ করবে না। তার মানে এদের ছেদ বিন্দু নাই। পরীক্ষায় প্রশ্ন আসছে দুটি সমান্তরাল সরল রেখার কয়টি সাধারণ বিন্দু থাকে। এখন যারা শুধু ছেদ বিন্দু পড়ে গেছে আর জানে না যে সাধারণ বিন্দুই হলো ছেদ বিন্দু, তারা মনে করছে রে বাবা সাধারণ বিন্দু আবার কি, সাধারণ বিন্দুই ছেদ বিন্দু। তার মানে দুটি সমান্তরাল সরল রেখা পরস্পরকে কোনোদিন ছেদ করে না, এবং মানে এদের কোনো সাধারণ বিন্দু নাই বা এদের কোনো ছেদ বিন্দু নাই। কিন্তু যদি আসে সমান্তরাল নয় এমন দুইটা সরল রেখা, যারা সমান্তরাল না, দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় এরা তো পরস্পরকে কখনোই ছেদ করবে না। বাট দুইটা সরল রেখা যদি সমান্তরাল না হয়, তাহলে এরা নিশ্চয়ই কোনো না কোনো দিন এরা পরস্পরকে ছেদ করবে, কোনো না কোনো দিন করবে, এবং সেটা একটা বিন্দুতেই ছেদ করবে। প্রথমে পড়ে আসছি যে দুইটা সরল রেখা পরস্পরকে কেবল একটা বিন্দুতেই ছেদ করতে পারে। শর্ত হচ্ছে ওই সরল রেখা দুইটা সমান্তরাল যদি না হয়। সমান্তরাল হলে কখনোই ছেদ করবে না, আর সমান্তরাল না হলে ওরা নিশ্চিত কোনো না কোনো দিন কোথাও যায় একশো মিলিত হবে, মানে একটা ছেদ বিন্দু থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ছেদ বিন্দু ইজ ইকুয়াল টু সাধারণ বিন্দু। দেখেন তাহলে দুটি সমান্তরাল সরল রেখার কোনো সাধারণ বিন্দু বা ছেদ বিন্দু থাকে না, মানে এরা পরস্পরকে ছেদ করে না। এখন এই সমান্তরাল সরল রেখার এক্সাম্পল কি? সমান্তরাল সরল রেখার এক্সাম্পল হচ্ছে রেল লাইন। আপনারা রেল লাইন দেখছেন, দুইটা রেল লাইনের যে দুইটা পাত এরা পরস্পর সমান্তরাল, এবং এরা পরস্পর সমান্তরাল সব সময় থাকে। এদের মধ্যবর্তী ডিসটেন্স সব সময় কি থাকে? সমান থাকে। মধ্যবর্তী ডিসটেন্স সবসময় সমান থাকে। তাহলে দুটি মানে রেল লাইনের যে দুইটা পাত এরা সমান্তরাল রেখার উদাহরণ, এবং এরা কোনোদিনও পরস্পরকে ছেদ করবে না। তাহলে এরকম প্রশ্ন আসছে দুইটা রেল লাইনের পাত চলছে, কত দূর গিয়ে পরস্পর মিলিত হবে বা পরস্পর ছেদ করবে? না, এরা কখনোই ছেদ করবে না। দুইটা রেল লাইনের পাত
মানে একই লাইনের দুইটা পাত কখনোই পরস্পরকে ছেদ করে না। আশা করি বুঝতে পারছেন। কোথায় গিয়ে ছেদ করবে? ছেদ করবে না। নেক্সট কি হলো? পাইছি। দেখেন এখানে বলছে পরস্পর সমান্তরাল নয়। এবার খেয়াল করেন, পরস্পর সমান্তরাল নয় এমন দুটি সরল রেখার একটি মাত্র সাধারণ বিন্দু থাকে। ওই যে কি বললাম যে দুইটা সরল রেখা যারা সমান্তরাল নয়, এই যে দুজন সমান্তরাল, ছেদ করবে না। কিন্তু একজন এরকম একজন এরকম, সমান্তরাল না, তাহলে এরা নিশ্চিত পরস্পরকে ছেদ করবে। কিন্তু ছেদ করলেও একাধিক জায়গায় ছেদ করবে না, কেবল একটা বিন্দুতেই ছেদ করবে। এই যে সমান্তরাল নয় এমন দুটি সরল রেখা কেবল একটি মাত্র সাধারণ, ভাই এই ছেদ বিন্দুকে বলা হয় সাধারণ বিন্দু। তাহলে দুটা সরল রেখা যদি সমান্তরাল না হয় তাহলে এরা তো ছেদ করবে, ছেদ করবে না একটা বিন্দুতে, ওই বিন্দুটাকে বলা হচ্ছে সাধারণ বিন্দু। ইয়েস, তাহলে দুটি সরল রেখা সমান্তরাল নয় এমন দুটি সরল রেখার কেবল একটি মাত্র সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ এরা পরস্পরকে একটি মাত্র বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট পেজে যাচ্ছি। দেখেন এবার আমরা চলে আসছি কোণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোণ, কোণ, কোণকে বলে অ্যাঙ্গেল, কোণকে ইংরেজিতে বলে অ্যাঙ্গেল। আচ্ছা দেখেন, একই সমতলে সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু, কি বলছে? দুটি রশ্মি, মনোযোগ দিয়ে বোঝেন। সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে, দেখছেন কয়টা রশ্মি? দুইটা রশ্মির প্রান্ত বিন্দু একই হলে কোণ তৈরি হয়। কি বলছে? দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে। প্রান্ত বিন্দু একই হলে এর মানে কি? রশ্মি দুটিকে, আচ্ছা দেখেন, প্রান্ত বিন্দু একই হলে, এই যে এই যে এটা একটা রশ্মি না, এটা কি একটা রশ্মি কিনা? কেন রশ্মি? কারণ দেখেন এই যে একদিকে তীর চিহ্ন আছে আর একদিকে তীর চিহ্ন নাই, তার মানে এটা একটা রশ্মি। রশ্মির একটি প্রান্ত বিন্দু থাকে। প্রান্ত বিন্দু কোনটা? যেদিকে তীর চিহ্ন আছে ওইদিকে কিন্তু প্রান্ত বিন্দু পাবেন না, কারণ ওইদিকে তো চলবে। তাহলে তীর চিহ্ন যেদিকে নাই এটা হলো প্রান্ত বিন্দু, বুঝতে হবে। তাহলে এই যে ও কিউ রশ্মির প্রান্ত বিন্দু কোনটা? এই ও বিন্দু। ইয়েস। এবং এই ওপি রশ্মি, এটাও রশ্মি, দেখেন এই যেদিকে একদিকে তীর চিহ্ন আছে একদিকে নাই, তার মানে এটাও রশ্মি। তাহলে ওপি রশ্মির প্রান্ত বিন্দু কোনটা? ও বিন্দু। কারণ তীর চিহ্ন যেদিকে ওইদিকে কিন্তু প্রান্ত বিন্দু থাকে না, কারণ ওইটা তো চলবে, তাই কি না? তাহলে ওপি রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে ও। তার মানে এই যে ও বিন্দু, এই ও বিন্দু কিন্তু এই ওকি রশ্মিরও প্রান্ত বিন্দু, এই ও বিন্দু কিন্তু এই ওপি রশ্মিরও প্রান্ত বিন্দু। তার মানে কি এই রশ্মি আর এই রশ্মির প্রান্ত বিন্দুটা সেম কিনা বলেন? এই রশ্মি আর এই রশ্মির প্রান্ত বিন্দুটা সেম কিনা, একই কিনা? ইয়েস, এই কথাই বলছে যে সমতলে দুটি রশ্মির প্রান্ত বিন্দু একই হলে, এই যে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এদের প্রান্ত বিন্দু যদি একই হয় তাহলে এখানে একটা কোণ তৈরি হয়। এই যে এটা কোণ, এই যে এটা এখানে কি তৈরি হয়? একটা কোণ তৈরি হয়। ওকে, কোণ তৈরি হয়। এই যে কোণ যে তৈরি হলো, এই কোণের কোণ তৈরি হওয়ার জন্য যে রশ্মি দুইটা এই যে এখানে মিলিত হয়েছে, যেখানে এই রশ্মি দুইটাকে বলা হয় কোণের বাহু। এই কোণের বাহু এই রশ্মি দুইটার নাম হচ্ছে এই কোণের বাহু, এবং তাদের সাধারণ বিন্দুকে বলে শীর্ষবিন্দু। মনোযোগ দেন, মানে কোণ তৈরি হচ্ছে, হ্যাঁ, কোণ তৈরি হওয়ার জন্য তো দুইটা রশ্মি লাগবে, তাই না? এই রশ্মি দুইটা এই যে এক জায়গায় মিলিত হয়েছে, এটা একটা কোণ তৈরি হয়েছে। এই রশ্মি দুইটাকে বলা হচ্ছে কোণের বাহু। হাত, এই যে মনে করেন এটা একটা হাত, এটা একটা হাত, এরা যদি একদম মিলিত হয় এই যে কোণ তৈরি হয়েছে, বুঝছেন? এই যে এখানে কোণ তৈরি হয়েছে, তাহলে এইটাকে বলা হচ্ছে বাহু, এক বাহু, এটাকে বলা হচ্ছে এক বাহু। তার মানে এই কোণের এই রশ্মি দুইটাকে বলা হচ্ছে কোণের বাহু। আর যে বিন্দুতে যে বিন্দুতে মিলিত হয়েছে, মানে এদের যে প্রান্ত বিন্দু, এই রশ্মি দুইটার যে প্রান্ত বিন্দু, এটাকে বলা হচ্ছে কোণের শীর্ষ। এদিকে তাকান, এটাকে বলে কোণের শীর্ষবিন্দু। ক্লিয়ার? মনে থাকবে, এগুলো কাজে লাগবে, একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, যে ভাই এগুলো কি বলছে, এগুলো কি লাগবে। ওকে, তাহলে আপনি কি বুঝছেন যে কোণের শীর্ষবিন্দু বুঝছেন আর কোণের বাহু বুঝছেন? কোণের বাহু এই যে এটা হচ্ছে কোণের বাহু, আর এটা হচ্ছে কোণের শীর্ষ। ওকে, নেক্সট। এটা লাগবে না, এটা বাদ। হ্যাঁ, এটা বাদ, পড়বেন না। আচ্ছা, সন্নিহিত কোণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। সন্নিহিত কোণের সংজ্ঞা কি বলছে? যদি সমতলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও তাদের একটি সাধারণ বিন্দু থাকে, একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। দেখেন এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। যদি সমতলে অবস্থিত দুইটি কোণ, কয়টা কোণ? দুইটা কোণের একই শীর্ষবিন্দু, দুইটা কোণের কি হবে? দুইটা কোণের একই শীর্ষবিন্দু, এই যে একই শীর্ষবিন্দু, দুইটা কোণের একই শীর্ষবিন্দু ও তাদের একটি সাধারণ বাহু থাকে, এই যে একটি সাধারণ বাহু থাকে এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। দেখছেন শর্ত কি? প্রথম কথা হচ্ছে
দুইটা কোণ, সন্নিহিত কোণে দুইটা কোণ থাকবে, সেই দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকবে, সেই দুইটা কোণের একই শীর্ষবিন্দু থাকবে এবং ওই কোণ দুইটার একটা সাধারণ বাহু থাকবে। আচ্ছা, এই যে এখানে একটা চিত্র দিছি, দেখেন এখানে কোণকে থেটা দ্বারা প্রকাশ করে, থেটা দ্বারা কোণকে প্রকাশ করে। তাহলে এখানে এই যে কোণটা, এই কোণটার নাম দিছি হচ্ছে থেটা 1, এই যে এইটুক, হ্যাঁ। আর এই যে কোণটা, এই কোণের নাম দিছি কি থেটা 2। তাহলে এখানে দুইটা কোণ আছে, থেটা 1 একটা কোণ, থেটা 2 একটা কোণ, হ্যাঁ। এখন আমাকে বলেন এই থেটা 1 কোণের বাহু এই একটা বাহু, এই একটা বাহু, তাই কি না? একটু আগে পড়াচ্ছি বাহু কি। আর এই থেটা 1 কোণের শীর্ষবিন্দু হচ্ছে এইটা, রাইট, তাই কি না? ওকে। আর এই থেটা 2 কোণের এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই থেটা 2 কোণের শীর্ষবিন্দু হচ্ছে এইটা। তাহলে কি আমি বলতে পারি এখানে থেটা 1 আর থেটা 2 কোণের একই শীর্ষবিন্দু, রাইট, সেম শীর্ষবিন্দু। এবং এই থেটা 1 আর থেটা 2 কোণের একটা সাধারণ বাহু আছে, দেখেন এই বাহুটা এই কোণেরও একটা বাহু, এই বাহুটা এই কোণেরও একটা বাহু। তার মানে এই বাহুটা এই বাহুটা কি এই থেটা 1 এবং থেটা 2 কোণের সাধারণ বাহু না? ইয়েস। এই কথাটা বলছে যে যদি সমতলে অবস্থিত দুইটি কোণের একই শীর্ষবিন্দু, তাহলে এই কোণ আর এই কোণের একই শীর্ষবিন্দু মিলে গেছে এবং তাদের একটি সাধারণ বাহু থাকে, এই কোণ আর এই কোণের একটা সাধারণ বাহু থাকে। আর একটা শর্ত, এবং কোণ দ্বয় বলতে আসলে এইটা আর এটাকে বোঝাচ্ছে। এই কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে। তো এটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এই কোণটা সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে, এই কোণটা সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে। তাহলে তো বলা যায় যে হ্যাঁ, কোণ দ্বয় সাধারণ বাহুর দুই বিপরীত পাশে অবস্থান করতেছে, তার মানে সবগুলো শর্ত মানছে। সুতরাং এখানে এই যে থেটা 1 আর থেটা 2 এই দুইটা কোণ পরস্পরের সন্নিহিত কোণ। বুঝছেন কিনা বলেন? থেটা 1 এবং থেটা 2 পরস্পরের সন্নিহিত কোণ। ফিচার অপশন খুঁজে না পারলে অ্যানাউন্সমেন্ট পাবেন, অ্যানাউন্সমেন্টও যদি না পান তাহলে তো কিছু করার নাই, হ্যাঁ। এগুলা আপনারা মেসেঞ্জার গ্রুপে আলোচনা করবেন, না পাইলে আমাকে ইনবক্সে নক দিন, আমি হেল্প করবো না, সমস্যা নেই। আচ্ছা, বা এই যে এখানে যারা ক্লাস করতেছে তাদেরকেও ইনবক্সে নক দিতে পারেন, অনেকে হেল্পফুল, এখানে সবাই হেল্পফুল, হ্যাঁ, সবাই হেল্পফুল। আচ্ছা, বুঝছেন কি এই ব্যাপারটা? বুঝছেন এখানে কনসেপ্টটা বুঝছেন? তাহলে সন্নিহিত কোণ হওয়ার শর্ত কি? সন্নিহিত কোণ হওয়ার শর্ত হচ্ছে, সন্নিহিত কোণ মানে দুইটা কোণ পরস্পরের সন্নিহিত হয়, একটা কোণ কখনো সন্নিহিত হয় না, দুইটা কোণ পরস্পরের সন্নিহিত হয়। সন্নিহিত মানে বুঝছেন কাছাকাছি অবস্থিত, সন্নিহিত মানে বুঝছেন কাছাকাছি অবস্থিত, মানে দুজনের কাছে পাশাপাশি অবস্থিত, এরকম, এটা বুঝছেন? আচ্ছা, তাহলে সন্নিহিত কোণের শর্ত হচ্ছে কোণ দুইটার শীর্ষ সেম থাকতে হবে। তাহলে এই যে থেটা 1 একটা কোণ, থেটা 2 একটা কোণ, এদের দুজনের শীর্ষ সেম। ওকে, ফাইন, মিলে গেছে। এবং এই দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকতে হবে। তাহলে এই থেটা 1 কোণের বাহু এই একটা, থেটা 2 কোণের বাহু এই একটা, তার মানে এই বাহুটা এই কোণেরও বাহু, এই বাহুটা এই কোণেরও বাহু, তার মানে এটা একটা সাধারণ বাহু, মিলে গেছে। এবং এই কোণ দুটা থাকবে এই সাধারণ বাহুর দুই বিপরীত পাশে। দেখেন এই কোণটা সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে, এই কোণটা সাধারণ বাহুর এই পাশে অবস্থান করতেছে। সুতরাং আমরা বলতেই পারি যে এই দুইটা কোণ সন্নিহিত কোণ। তার মানে এখানে থেটা 1 এবং থেটা 2 কি, এই থেটা 1 এবং থেটা 2 হচ্ছে সন্নিহিত কোণ। ক্লিয়ার? এখন দেখেন অনেকের ভেতর একটা ভ্রান্ত ধারণা আছে, আমি দেখি এটা দেওয়া আছে কিনা এখানে, না, অনেকের ভেতরে একটা ভ্রান্ত ধারণা দেওয়া আছে, সেটা হচ্ছে, যেমন আমি আপনাদেরকে একটা চিত্র আঁকাই, আপনারা বলবেন এটা সন্নিহিত কোণ কিনা। বলেন তো দেখি কি অবস্থা। এখানে আঁকাই। আচ্ছা, এখানে আমাকে বলেন তো এই থেটা 1 এবং থেটা 2 সন্নিহিত কোণ কিনা, বলেন তো দেখি। বলেন তো এখানে থেটা 1 এবং থেটা 2 সন্নিহিত কোণ কিনা, দেখি কে উত্তর দিতে পারে। এখানে এই যে আমি যে চিত্রটা আঁকাইছি, এখানে থেটা 1 এবং থেটা 2 সন্নিহিত কোণ কিনা। আচ্ছা, এভারগ্রিন সাথী বলছেন হ্যাঁ, মিশকাত বলছেন না। কেন না বলেন তো দেখি। আর কেন হ্যাঁ যে বলছেন হ্যাঁ, কেন হ্যাঁ আর যে বলছেন না, কেন না। ফজিলাতুন খাতুন কেন বলেন হ্যাঁ কেন, হুম কেন। মনোরঞ্জন মন্ডল জি স্যার। আচ্ছা, সুমাইয়া আক্তার বলছেন সন্নিহিত কোণ। আচ্ছা, তানজিমা জান্নাত জনি না, কেন না, না কেন। আফরিন মিমি কেন না। আচ্ছা, না মনে হয়। আলফাজ ভাইয়া আপনি কনফিউজড, ইউ আর কনফিউজড। আচ্ছা, না মনে হয়। আচ্ছা, এমএসটি আঙ্গুরা বলছেন যে হ্যাঁ। রেজা সরকার না, তিনি আবার চিন্তিত। আচ্ছা, দেখেন
এখানে θ1 কোণের শীর্ষবিন্দু এটা, ঠিক আছে। θ2 বলতে এই পুরো কোণকে বোঝাচ্ছে, কিন্তু θ2 বলতে কিন্তু এইটাকে বোঝাচ্ছে না, এই পুরোটাকে থিটা, এই যে লাল দাগ দেওয়া, হ্যাঁ। তাহলে θ2 কোণের শীর্ষবিন্দু কিন্তু এইটা। এখন আমাকে বলেন এই θ1 কোণের বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, রাইট। θ2 কোণ, এই যে θ2 কোণের বাহু এই একটা, এই একটা, এই যে পুরোটা, এটার এই কোণের বাহু এই একটা, এই একটা। তাহলে আমাকে বলেন সাধারণ বাহু কোনটা? এই বাহুটা, এই বাহুটা এই কোণের একটা বাহু, এই বাহুটা এই কোণের একটা বাহু, তার মানে এইটা হচ্ছে সাধারণ বাহু, এই যে এইটা, বুঝছেন? তো সবই তো মিলে গেছে, যে দুইটা কোণের একটা শীর্ষ থাকবে, তাই না? দুইটা কোণের একটা শীর্ষ থাকবে, হ্যাঁ, দুইটা কোণে কি থাকবে? একটা শীর্ষ থাকবে, একটা সাধারণ বাহু থাকবে। কিন্তু লাস্টের লাইনে বলা ছিল যে কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত, দুই বিপরীত পাশে অবস্থান করবে। তাহলে এই কোণটা সাধারণ বাহু যদি এইটা হয়, তাহলে এই কোণটা সাধারণ বাহু যে পাশে অবস্থান করতেছে, এই কোণটাও কিন্তু সাধারণ বাহুর সেই পাশে অবস্থান করতেছে। দেখেন এই কোণটাও সাধারণ বাহুর উপরে, এই পাশে এই কোণটাও কিন্তু এই সাধারণ বাহুর উপরে। তার মানে লাস্টের শর্তে যায় বাদ পড়ে গেছে যে কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করবে। এইখানে সাধারণ বাহু এটা ছিল, এই কোণ সাধারণ বাহুর এই পাশে ছিল, এই কোণ এই পাশে ছিল। আপনারা কি বুঝছেন? এই যে সুমাইয়া সাথী বলছে যে না, কারণ সাধারণ বাহুর একই দিকে অবস্থান করতেছে। ইয়েস। তারপর হচ্ছে নির্জনা বর্মন, হ্যাঁ রাইট, নির্জনা বর্ণ। আপনি যেহেতু বলছেন তাহলে এর মধ্যে ঘাবলা আছে। আচ্ছা স্যার, এখানে তো সাধারণ বাহু নেই। এই রেজা সরকার, সাধারণ বাহু নেই কে বলছে? সাধারণ বাহু নেই কেউ বলছে? এই যে এই বাহুটা সাধারণ বাহু না, এই বাহুটা কিন্তু এই কোণেরও একটা বাহু, আবার এই বাহুটা কিন্তু এই কোণেরও একটা বাহু, তার মানে এটা সাধারণ বাহু কিন্তু, হ্যাঁ। ওকে, আশা করি বুঝছেন। নেক্সট, তাহলে আশা করি সমস্যা হবে না। চিত্র দিয়ে যদি বলে এই দুইটা কোণ সন্নিহিত কোণ কিনা বুঝতে হবে কিন্তু, হ্যাঁ। সরল কোণ, পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। আচ্ছা, আপনারা প্রথমে এই সরল কোণের সংজ্ঞা হিসেবে এটা নেন। এই যে এইটুক পড়েন আগে, এই যে এটা পড়েন। আপনারা জানেন যে এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এদিকে তাকান, এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এক সমকোণ একটু পরে পড়াবো, সমস্যা নাই। ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ কত হবে? তাহলে দুই সমকোণ ইজ ইকুয়াল টু 2 গুণ 90 মানে 180 ডিগ্রি, রাইট? 180 ডিগ্রি। এবং মনে রাখবেন সমকোণ ব্যাপারটা হচ্ছে, এদিকে তাকান, একটা রেখার উপর যদি আরেকটা রেখা লম্বভাবে অবস্থান করে, যে একেবারে লম্বভাবে অবস্থান করে, তাহলে এখানে যে কোণটা সৃষ্টি হয়, যে এটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, বুঝছেন? এটা 90 ডিগ্রি। এটা যেহেতু লম্ব হয়েছে, তাহলে এটা 90 হলে এই পাশেরটা 90, তাহলে এটা 90, এটা 90, তাহলে 90 আর 90, এই পাশে 90, এই পাশে 90, তাহলে 90 90 কত? 180। তার মানে এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে একটা দুই সমকোণ বা 180 ডিগ্রি। আর এই পুরো কোণটাকে বলা হচ্ছে সরল কোণ। কেন সরল কোণ? কারণ এই কোণটা একটা সরল রেখার উপর অবস্থান করতেছে। এই পুরো কোণটা কি একটা সরল রেখার উপর অবস্থান করতেছে, এই জন্য বলছি কি সরল কোণ। এই সরল কোণটা কিভাবে তৈরি হয় দেখেন। মনে করেন একটা রেখাংশ, সরি, একটা রশ্মি এদিকে চলে গেছে, আর একটা রশ্মি এই দিক থেকে এসে মিলিত হয়েছে, এই দিক থেকে এসে মিলিত হয়েছে। তাহলে একটা রশ্মি এইদিকে গেছে, একটা রশ্মি এইদিকে গেছে। এরা দুজন যখন মিলিত হচ্ছে, এদের মিলিত বিন্দুতে এই যে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে সরল কোণ কোণের পরিমাণ 180 ডিগ্রি। তার মানে সরল কোণ মানে কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। 180 ডিগ্রি বা দুই সমকোণ। আমার কথা কি বুঝছেন? তাহলে এই সরল কোণটা কেমনে সৃষ্টি হয়? এই যে দেখেন, এবার তাকান, পরস্পর বিপরীত দুটি রশ্মি, এই যে কেমন পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এই যে এবার বোঝেন। তাহলে এই রশ্মিটা যেদিকে গেছে, এই রশ্মিটা কি তার বিপরীত দিকে গেছে না? ইয়েস। এই জন্য বলা হচ্ছে পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে। সাধারণ বিন্দু মানে কি? যে বিন্দুটা এই রশ্মিরও বিন্দু, যে বিন্দুটা এই রশ্মিরও বিন্দু, তাহলে সেই বিন্দুটা হচ্ছে এই যে এই বিন্দুটা। এই সাধারণ বিন্দুতে দুইটা রশ্মি যখন পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হয়ে এই যে এদের যে সাধারণ বিন্দু, এই সাধারণ বিন্দুতে এই যে কোণটা সৃষ্টি করছে, এটা হচ্ছে এক সরল কোণ বা 180 ডিগ্রি। আশা করি বুঝছেন। 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, এই কথা তো সত্যি। কিন্তু পরীক্ষায় ভাই আমি কেন উপরের এই লাইনটা লিখে দিছি, পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে? এই লাইনটা কেন লিখছি? কারণ পরীক্ষায় এই লাইনটাও আসছে। এখন আপনি খালি পড়ে গেছেন যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে।
আর পরীক্ষায় দেখা গেল ওই লাইনটা আসছে যে পরস্পর বিপরীত দুটি রশ্মি তাদের সাধারণ বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা সরল কোণ। আর আপনি তো এটা যদি না পড়ে যান তাদের মনে হয় এটা মানে অন্য কোনো কোণ আসছে, কারণ সরল কোণের তো সংজ্ঞা এরকম পড়ে যায়নি। হ্যাঁ, সরল কোণের মান 180 ডিগ্রি, যে কোণের মান 180 তাকে সরল কোণ বলে, এটা সত্য, এটাও আসছে পরীক্ষায়। বাট ওই উপরের লাইনটাও পরীক্ষায় আসছে, তাহলে ওইটা সম্পর্কে যদি আগে থেকে না জেনে যান, পরীক্ষার হলে যায় যদি ওই লাইনের সাথে পরিচয় ঘটে, তখন তো বুঝবেন না যেটা কোন প্রশ্ন আসছে। আমার কথা কি বুঝছেন? নেক্সট, এবার হচ্ছে সমকোণ, সবচেয়ে ইম্পর্টেন্ট সমকোণ। সমকোণকে বলে রাইট অ্যাঙ্গেল, এই যে রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, সমকোণকে কি বলে? রাইট অ্যাঙ্গেল। যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে তাদের প্রত্যেকটিকে সমকোণ বলে। এই যে উপরের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে ওইটা পড়ার আগে এটা পড়েন। এই সংজ্ঞা আমরা সবাই পড়ে অভ্যস্ত। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, এই যে মনে রাখতে হবে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, যেমন সরল কোণ মানে 180 ডিগ্রি, তেমন সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে যে কোণের পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। যে কোণের পরিমাণ 90 ডিগ্রির সমান তাকে বলে সমকোণ। এটা হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হচ্ছে পরীক্ষায় এটাও আসছে। হ্যাঁ, এটা তো আসছেই, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, এটা পরীক্ষাতে আসছে। উপরে যে সংজ্ঞা লিখছি যে যদি একই সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটির প্রত্যেকটিকে সমকোণ বলে, এই সংজ্ঞাও পরীক্ষায় আসছে। এখন কেউ যদি ওই সংজ্ঞাটা পড়ে না যায়, অনেকে বলে ভাই ওই সংজ্ঞাটা তো কঠিন, ওটা যদি না পড়ে আমি যদি এটা পড়ি, আরে ভাই এটা তো লিখিত পরীক্ষা না, লিখিত পরীক্ষায় বললো সমকোণ কাকে বলে, আপনি ওইটা লিখলেও হবে এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে কোনো পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। বাট এমসিকিউ পরীক্ষায় তো আপনাকে লিখতে দিবে না, পরীক্ষায় আসবে যদি এটা আসে, এটা আসছে পরীক্ষায়, যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুটির প্রত্যেকটিকে সমকোণ বলে, ওটা পরীক্ষায় আসছে। এখন আপনি যদি এটা না পড়ে যান তখন তো অপরিচিত মনে হবে, মানে এটা কি ভাই, এ তো জীবনে পড়ি নেই, তাই না? এই জন্য পড়তে হবে। আচ্ছা, এবার দেখেন কি বলছে, যদি একই সরল রেখার উপর, একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, এই যে দেখেন দুটি সন্নিহিত কোণ পরস্পর কি হয়? সমান হয়, তবে ওই কোণ দুটির প্রত্যেকটিকে সমকোণ বলে। এইবার বুঝেন, একই সরল রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, এই যে দেখেন এটা কি এবি সরল রেখা? নাই যে এবি একটা সরল রেখা, এই সরল রেখার উপর দুইটা কোণ দেখতে পাচ্ছি, একই সরল রেখার উপর অবস্থিত দুইটা কোণ, এই যে এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ। যদি এই কোণ আর এই কোণ সমান হয়, যদি সমান হয়, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই কোণ দুইটাই হবে কি? দুইটাই কি হবে? সমকোণ হবে। কিভাবে? আমরা জানি এই সরল রেখার উপর এই পুরো কোণটা হচ্ছে এক সমকোণ। এদিকে তাকান, এই পুরো কোণটা কি? পুরো কোণটা একটা সরল কোণ না? একটা সরল কোণ মানে কি? 180 ডিগ্রি। এখন সমকোণের পরিমাণ যেহেতু 90 ডিগ্রি, তাকান সমকোণের পরিমাণ কি? 90 ডিগ্রি। তার মানে এই পাশে যে কোণটা আছে আর এই পাশে যে কোণটা আছে, 180-কে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে? সমান 2 ভাগে ভাগ করলে 90-90 হবে। ইয়েস, 180-কে যদি আমি 2 ভাগে ভাগ করি, সমান 2 ভাগে ভাগ করি, তাহলে 90-90 হবে, অর্থাৎ এই পাশে 90, এই পাশে 90। এবং আমি দেখতে পাচ্ছি, দেখেন এই যে কোণ, এই কোণের বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, আর এই কোণের শীর্ষ হচ্ছে যেটা, শীর্ষ মানে কি? যেখানে সেই যে দুইটা রেখাংশ মিলিত হয়েছে। আর এই কোণের এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এই কোণের শীর্ষ হচ্ছে এটা। তার মানে এই কোণ আর এই কোণের একই শীর্ষ, রাইট? এবং এই কোণ আর এই কোণের একটা সাধারণ বাহু আছে, দেখেন এই বাহুটা এই কোণেরও বাহু, এই বাহুটা এই কোণেরও বাহু, তার মানে এই বাহুটা হচ্ছে এই দুইটা কোণের সাধারণ বাহু। তার মানে এই কোণ দুইটার শীর্ষ একই এবং একটা সাধারণ বাহু আছে, এবং এই কোণ আর এই কোণ এই সাধারণ বাহু দুই বিপরীত পাশে অবস্থান করতেছে, সুতরাং এই দুইটা কোণ সন্নিহিত কোণ, এটা তো বুঝছেন। এবং এই সন্নিহিত কোণ দুইটার মান যদি সমান হয়, সমান হলেই 90-90 হবে। কেন? কারণ সমান হওয়া মানে এই পুরো মান যেহেতু 180 ডিগ্রি, তাহলে এই পাশ আর এই পাশ সমান হওয়া মানে 90-90 হওয়া, তাই? আর 90-90 হওয়া মানেই তো সমকোণ হওয়া। ইয়েস, কিন্তু এই দুই পাশ যদি সমান না হয়, এই পাশ যদি 150 হয় তাহলে এই পাশ হবে 30। 150 আর 30 তো সমকোণ না, সমকোণ মানে 90 ডিগ্রি হতে হবে। তাহলে পুরোটা যেহেতু 180, তাহলে এই দুই পাশ যদি সমান সমান হয় মানে 90-90 হয়, তাহলেই তো সমকোণ হবে, তাছাড়া হবে না। এই জন্য বলছে একই রেখার উপর অবস্থিত, এই যে একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ, এই যে একটা এদের মান যদি সমান হয় তাহলে এই কোণ দুটা দুইজনই সমকোণ হবে। আশা করি বুঝছেন। ইনবক্সে নক দিবেন, ম্যাথ বইটা নিতে ইনবক্সে নক দিবেন, ইনবক্সে আমি আপনাকে প্রসেস বলে দিব, ঠিক আছে? দেখেন তাহলে সমকোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে এক সমকোণ। এবং এখানে এবি এই যে সমকোণের চিহ্ন হচ্ছে, আচ্ছা সমকোণ, আচ্ছা দেখেন এদিকে তাকান, একটা রেখার সাথে যদি আরেকটা রেখার
রেখাংশ, একটা রেখাংশের সাথে যদি আরেকটা রেখাংশের যে কোণটা উৎপন্ন সেটা যদি সমকোণ হয়, হ্যাঁ, যদি সমকোণ হয়, বুঝছেন, তাহলে এই রেখাংশদ্বয়কে বলা হয় পরস্পর লম্ব। মনোযোগ দেন, দুইটা রেখাংশের মধ্যবর্তী কোণ যদি, দুইটা রেখাংশ না বলে দুইটা রশ্মির মধ্যবর্তী কোণ যদি সমকোণ হয়, তাহলে এই রশ্মি দুইটাকে বলা হয় কি? পরস্পর লম্ব। পরস্পর কি? লম্ব। সবাই মনোযোগ দেন, পরস্পর লম্ব। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই 90 ডিগ্রি কোণের যে দুইটা বাহু আছে, এই বাহুদ্বয়কে বলা হয় পরস্পর লম্ব। বুঝছেন? শুধু 90 এর ক্ষেত্রেই লম্ব বলবো, অন্য ক্ষেত্রে বলবো না। তার মানে এইটা আর এটা লম্ব। আর দুইটা রেখা বা দুইটা রেখাংশ বা দুইটা রশ্মি পরস্পর লম্ব হলে তাদের মধ্যে সিম্বল থাকে এরকম। যেমন দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হলে এদের মধ্যে সিম্বল এরকম থাকে, তেমন দুইটা রেখাংশ পরস্পর লম্ব হলে তাদের মধ্যে সিম্বল এরকম থাকে। দেখে বোঝা যাচ্ছে, দেখেন এই যে একজনের উপর আরেকজন লম্ব, এই যে এরকম একজনের উপর আরেকজন লম্ব। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এই কোণটা সমকোণ, হ্যাঁ, তাহলে এই যে এই রেখাংশ আর এই রেখাংশ লম্ব বলা যায়। এই জন্য তার মানে এইটার উপর কি এই পুরোটা লম্ব পড়ছে না? দেখেন এই পুরোটার উপর এটা লম্ব, কেন? এগুলো সমকোণ, তাই না? তাই বলছে এবি লম্ব সিডি, এই যে এবি লম্ব সিডি, এবি লম্ব সিডি বা ডিসি যাই বলেন, সমস্যা নেই। নেক্সট নোট, সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব। এই যে তাইলে আমরা এখান থেকে কি পেলাম? সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসছে সবই। সমকোণের বাহুদ্বয়, এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই কোণের এটা একটা বাহু, এই কোণের এটা একটা বাহু, তো এটা 90 ডিগ্রি হলে এই বাহুদ্বয় পরস্পর কি লম্ব বলছি না? ইয়েস। তাই সমকোণের যে বাহু, এটা যদি সমকোণ, তাই এই সমকোণের এই যে বাহু দুইটা এরা পরস্পর কি লম্ব। তাই বলা হচ্ছে সমকোণের বাহুদ্বয় পরস্পর লম্ব। কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে যতগুলো রেখাংশ টানা যায় তাদের মধ্যে লম্ব রেখাংশটি ক্ষুদ্রতম। খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসছে। বলছে কোন সরল রেখার, এটা একটা সরল রেখা, মনোযোগ দেন, বুঝাই দিব, বুঝে বুঝে পড়তে হবে, তাহলে মনে থাকবে। কোন সরল রেখার বহিস্থ কোন বিন্দু থেকে, তাহলে এটা একটা সরল রেখা, এর বহিস্থ কোন বিন্দু, এর বহিস্থ কোন বিন্দু মানে কোথায়? সেই বিন্দুটা এখানেও হতে পারে, সেই বিন্দুটা এখানেও হতে পারে, সেই বিন্দুটা এখানেও হতে পারে, যে কোনো জায়গায়। তাহলে এর বহিস্থ কোন বিন্দু থেকে, ধরলাম এর বহিস্থ বিন্দু এটা, এই বহিস্থ বিন্দু, এটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে এই এ বিন্দু থেকে এই সরল রেখার উপর আমরা যতগুলো রেখাংশ টানতে পারবো, যত রেখাংশ, তাহলে এই যে এখান থেকে এর উপরে এই যে একটা রেখাংশ টানলাম, এই যে একটা রেখাংশ টানলাম, এরকম কত রেখাংশ টানা যাবে? অসংখ্য। এরকম অসংখ্য রেখাংশ টানা যাবে, এরকম অসংখ্য রেখাংশ টানা যাবে, এরকম অসংখ্য রেখাংশ টানা যাবে। এই এত রেখাংশগুলোর মধ্যে আমি লম্বভাবে যে রেখাংশটা টানবো, এই লম্ব রেখাংশটার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে। দেখেন এটা বড়, এটা একটু ছোট, এটা একটু ছোট, এরকম আস্তে আস্তে যখন একদম লম্বভাবে হবে তখন এটা হবে সবচেয়ে ছোট। বুঝছেন কি ব্যাপারটা? কনসেপ্টটা কি বুঝছেন? বোঝা গেছে কি ব্যাপারটা? বুঝছেন? বলছে একটা সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা যদি এই রেখার উপর রেখাংশ আঁকি, তাহলে লম্বভাবে যে রেখাংশটা আঁকবো সেটাই হচ্ছে তার দৈর্ঘ্যটা হবে সবচেয়ে ছোট, মানে এটা সবচেয়ে কম দৈর্ঘ্যের হবে। তাহলে এই যে এদিকে যত যেমন বড়, এদিক থেকে যত এদিকে আগাবেন তত এটা ছোট হবে, ছোট হতে হতে যখন একদম লম্বভাবে আসবেন তখন সবচেয়ে ছোট হবে। ওকে, আচ্ছা নেক্সট, সূক্ষ্মকোণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূক্ষ্মকোণ দেখেন, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। আচ্ছা, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রির চেয়ে ছোট যদি কোনো কোণ হয় তাহলে তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাকে কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে একটু তাকান, এই রেখাংশ, এই যে এই রশ্মি যদি এর উপর পড়ে যায়, দেখেন এটা একটা রশ্মি, হ্যাঁ, এর উপর যদি এই যে এটা আর একটা রশ্মি, তাহলে এদের মধ্যে কি একটা কোণ আছে না? নাই, আছে আছে আছে। কিন্তু এই রশ্মিটাকে যদি আরেকটু নিচে নামাই, তাহলে এই কোণের মানটা কমবে না? এরকম নিচে নামাতে নামাতে যখন এর উপর নিয়ে আসবো, মানে দুইটা রশ্মি যখন একই দিকে হয়ে যাবে, তখন এই দুইজনের মধ্যে কোনো কোণ থাকবে না, সেটাকে বলে 0 ডিগ্রি। বুঝেন? 0 ডিগ্রি নামে একটা কোণ আছে। 0 ডিগ্রি নামে একটা কোণ আছে। 0 ডিগ্রি মানে কি? এই যে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা। কিন্তু এই রশ্মিটাকে যদি আমি এরকম নিচে আস্তে আস্তে নিচে নামাই, নিচে নামাতে থাকলে এই কোণের মানটা আস্তে আস্তে কমবে, ছোট হবে। এটা নিচে নামাতে নামাতে যখন একদম এর উপর দিয়ে দিব, তখন এর মধ্যে আর এর মধ্যে কোনো কোণ এইটা দেখা যাবে না, তার মানে কোনো কোণ থাকবে না, সেটাকে বলে 0 ডিগ্রি। ইয়েস, তার মানে 0 ডিগ্রি থেকে একটু বড় হবে, বাট 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। এই যে দেখেন, এই যে একটা কোণ, এটা কিন্তু 0 ডিগ্রি না, আবার এটা কিন্তু 90 চেয়ে ছোট। এই জন্য কোণকে থিটা দ্বারা প্রকাশ করে, থিটা। তার মানে এই যে কোণ, এই থিটার মানটা কেমন হবে? 0 ডিগ্রির চেয়ে বড় হবে, বাট 90 বা সমকোণের চেয়ে ছোট হবে। এই যে দেখেন,
থিটার মানটা 90 এর চেয়ে ছোট আর 0 এর চেয়ে বড়। এই চিহ্ন বোঝেন, এটা এই চিহ্ন বোঝেন, এই যে এই চিহ্ন বোঝেন, এই যে এইটা অথবা এইটা। মনে রাখবেন এই হা করা অংশ যার দিকে থাকবে সে বড়। এই যে হা করা অংশ, এই যে হা করে আছেন, এই যে হা করে আছেন, এই যে হা করে আছে, এই যে হা করা অংশ যার দিকে থাকবে সে বড়। বুঝছেন? আর এই যে চোখা, এই যে চোখা চিহ্ন যার দিকে থাকবে সে ছোট। তাহলে বলেন এই যে থিটা আর এই 90, এই দুইজনের মধ্যে যে একটা হা করা চিহ্ন আছে, এই হা করা চিহ্ন কার দিকে আছে? এই 90 দিকে হা করা চিহ্ন, মানে এই দুইজনের মধ্যে 90 বড়। আবার এই 0 আর থিটার মাঝে একটা হা করা চিহ্ন আছে, এই হা করা চিহ্নটা কার দিকে? থিটার দিকে। তার মানে এই দুইজনের মধ্যে আবার থিটা বড়, তার মানে 0 ছোট। তার মানে কি বলা যায় না থিটা হচ্ছে 0 এর চেয়ে বড়, আবার থিটা হচ্ছে 90 এর চেয়ে ছোট? ইয়েস, তার মানে থিটাটা 0 এবং 90 এর মাঝামাঝি। হ্যাঁ, 0 এবং 90 এর মাঝামাঝি। তাহলে সেটাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলে। এই যে বলছেন এক সমকোণ অপেক্ষা, ও না একটু আঘাত পাইলাম। তার মানে হচ্ছে কি বলছে? এক সমকোণ অপেক্ষা ছোট বা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তার মানে 30 ডিগ্রি এই কোণটা একটা সূক্ষ্মকোণ। কেন? কারণ 30 ডিগ্রি 90 এর চেয়ে ছোট। 60 ডিগ্রি এটা একটা সূক্ষ্মকোণ। কেন? 60 ডিগ্রি 90 এর চেয়ে ছোট। 50 ডিগ্রি এই কোণটা একটা সূক্ষ্মকোণ। কেন? 50 ডিগ্রি 90 এর চেয়ে ছোট। 89 ডিগ্রি এই কোণটা একটা সূক্ষ্মকোণ। কেন? কারণ 89 90 এর চেয়ে ছোট। 90 এর চেয়ে ছোট বাট 0 এর চেয়ে বড়, এরকম কোণকে আমরা বলবো হচ্ছে সমকোণ। আচ্ছা, সরি, সূক্ষ্মকোণ সরি। এবার বলতে স্থূলকোণ। স্থূলকোণ মানে 90 এর চেয়ে বড় হবে, 90 এর চেয়ে বড়। তার মানে দেখেন এটা হচ্ছে 90, খেয়াল করবেন এটা হচ্ছে 90। এখন এই 90 এর চেয়ে বড় হবে, 90 এর চেয়ে বড় কেমনে হবে? এই যে এই রেখাংশটাকে এরকম কান ধরে টেনে আস্তে আস্তে এদিকে নামাবেন। এটাকে যদি এদিকে টান নামান, এই যে এদিকে নামান, তখন এটা যদি 90 হয়, এই যে 90 এর চেয়ে বড় হবে। এটাকে এরকম নামাতে সর্বোচ্চ যদি এরকম নিয়ে আসেন, তখন এটা হয়ে যাবে সরল কোণ, তাই না? 180 ডিগ্রি। হ্যাঁ, তার মানে হচ্ছে এই 90 এর চেয়ে ছোট সেগুলো সূক্ষ্মকোণ, 90 এর সমান যেটা সেটা সমকোণ, আর 90 এর চেয়ে বড় যেটা হবে সেটা হলো স্থূলকোণ। কিন্তু 90 এর চেয়ে বড় হতে হতে 180 পর্যন্ত যাওয়া যাবে না, 180 আগ পর্যন্ত। কারণ 180-তে যে আরেকটা নতুন কোণ হবে, সরল কোণ। বুঝছেন? এই জন্য 90 এর চেয়ে বড় বাট 180-র চেয়ে ছোট। এই যে দেখেন, এই কোণটা দেখেন, এটা 90 এর চেয়ে বড় না, এই কোণটা 90 এর চেয়ে বড়। কারণ এরকম হলে 90 হতো, এই যে এটুকু 90 হতো, তো এইটুকের সাথে আরো একটু আছে, তার মানে 90 এর চেয়ে বড়। কিন্তু এটা আবার 180-র চেয়ে ছোট, কারণ 180 হলে তো এরকম, এই যে এরকম থাকতো, তার মানে এটা 180-র চেয়ে ছোট। ইয়েস, তার মানে থিটার মানটা কি হবে? এই থিটার মানটা 180-র ছোট বাট 90-এর চেয়ে বড়। এই যে এই রেঞ্জ, এরকম রেঞ্জ দেওয়া থাকবে কিন্তু। হ্যাঁ, তাহলে এরকম রেঞ্জ দেওয়া থাকবে, তার মানে থিটার মানটা 180-র, তাহলে কি বলবো? 180-র চেয়ে ছোট হবে, তার মানে 180 মানে 2 সমকোণ। ইয়েস, তার মানে যে কোণের মান 2 সমকোণের চেয়ে ছোট বাট 1 সমকোণের চেয়ে বড়, তাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। তাহলে 1 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ বা 180-র চেয়ে ছোট, তাকে বলবো স্থূলকোণ। ব্যাস। প্রবৃদ্ধ কোণ, বৃদ্ধ মানে বড়। রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার বলছে কি? 2 সমকোণ অপেক্ষা, 2 সমকোণ মানে 180-180-র চেয়ে বড় হবে, 180-র চেয়ে বড়, কিন্তু 4 সমকোণ মানে 360। কেমনে? ওই যে 1 সমকোণ মানে 90, তাহলে 4 সমকোণ মানে 4 9 36 আর একটা শূন্য মানে 360 ডিগ্রি। বুঝছেন? তার মানে 2 সমকোণ বা 180-র চেয়ে বড় বাট 4 সমকোণ বা 360-এর চেয়ে ছোট, সেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই যে দেখেন, এই যে এই একটা রেখাংশ, সরি রশ্মি, এইটা হচ্ছে স্থূলকোণ। হ্যাঁ, কিন্তু এর পিছন দিয়ে এই যে যেটা তৈরি হয়েছে, এই যেটা দেখেন, এটা 180-র চেয়ে বড়। কিভাবে বুঝলাম? কারণ এই যে এইটা হলো সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এই পুরো মানটা নিশ্চয়ই 180 তো আছেই, তার সাথে আরো এই যে এক্সট্রা এতখানি আছে, তার মানে এই পুরো মানটা কেমন? 180-র চেয়ে বড়।
হ্যাঁ, অনেকে বল ভাই এটা আবার কেমন কোণ? হ্যাঁ, দুইটা রশ্মি যখন মিলিত হবে তখন সেখানে একই সাথে দুইটা কোণ উৎপন্ন হবে, একটা এইটা একটা সেই পিছন দিয়ে এইটা, এই যে এটা হচ্ছে সেই মানে প্রবৃদ্ধ কোণ। বৃদ্ধ মানে সবচেয়ে বড়, বুঝছেন? তাহলে 180-র চেয়ে বড় বাট 360-এর চেয়ে ছোট। এই যে দেখেন, তাহলে প্রবৃদ্ধ কোণের মানটা কেমন হবে? এই যে এখানে দিছে এটা, এই যে এইটুকু থিটা 360-এর চেয়ে ছোট, 180-র চেয়ে বড়, তাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। ওকে, নেক্সট পূরক কোণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে কোণ থেকে প্রশ্ন আসলে বলা যায় যে মোটামুটি 90% সম্ভাবনা হচ্ছে এই পূরক আর সম্পূরক থেকে। এতবার আসছে, কতবার আসছে সেটা গুণে শেষ করতে পারবেন না। পূরক কোণ ইংরেজিতে বলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, পূরক কোণ অনেকবার পরীক্ষা আসছে। দেখেন, তাহলে পূরক কোণ, একটা কোণ কখনো পূরক হয় না, পূরক হয় দুইটা কোণ পরস্পরের পূরক হয়। দুটি কোণের, দেখেন, দুটি কোণের পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হলে কোণ দুটির একটিকে অপরটি পূরক বলে। দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মানে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা কোণের একজনকে আরেকজনের পূরক বলে। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইজনের একজনকে আরেকজনের পূরক বলে। বুঝছেন? যেমন একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, এই দুইটা কোণ পরস্পরের পূরক। কেন? কারণ 30 আর 60-এর যোগফল 90। এই জন্য আপনাকে যদি কখনো বলা হয় যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আপনি বলবেন 60 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের পূরক কত? 60 ডিগ্রি। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আপনাকে যদি বলা হয় 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি, এরা কি পূরক হবে? হবে। কেন? কারণ 40 আর 50-এর যোগফল 90 ডিগ্রি। তার মানে পূরক কোণ দুইটা কোণ পরস্পরের পূরক তখনই হবে যখন ওই দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 50 ডিগ্রি। আপনাকে যদি বলে 10 ডিগ্রি কোণের পূরক কোণ কত, বলেন 10 ডিগ্রির পূরক কোণ কত? 10 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 80 ডিগ্রি। কারণ 80 আর মানে 10 ডিগ্রির পূরক কোণ কত? এটা চাইলে 90 থেকে এই 10 বাদ দিবেন, কারণ দুইটার যোগফল যেহেতু 90, তাহলে 90 থেকে একটা বাদ দিলে আরেকটা পাবো, রাইট? আপনাকে যদি বলে 75 ডিগ্রির পূরক কোণ কত? 90 থেকে 75 বাদ দেন, 90 মাইনাস 75, তার মানে হচ্ছে 15 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে পূরক কোণের কনসেপ্টটা বুঝছেন। এখন আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দেখি কে উত্তর দিতে পারে। 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? অনেকবার আসছে, আবার আসবে। বলেন 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি কোণের পূরক কোণ কত? দুটি কোণের একটি সাধারণ বাহু হতে পারে পূরক কোণের ক্ষেত্রে। আচ্ছা, মনোরঞ্জন মন্ডল ভালো কথা বলছেন, বলবো, সমস্যা নাই। দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলেই পূরক কোণ। হ্যাঁ, দুটি কোণের যোগফল। আচ্ছা, সোহেল রানা বলছেন নাই। আচ্ছা, অনেকে বলছেন 0 ডিগ্রি। মোস্তারিন জান্নাত সাফা বলছেন 0 ডিগ্রি। তাবিয়া চৌধুরী 0 ডিগ্রি। ইয়েস, 0 ডিগ্রি, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনেন, 90 ডিগ্রি কোণের পূরক কোণ, দুইটা কোণের যোগফল যদি 90 হয়, তাহলে তারা একজন আরেকজনকে পূরক বলে না? তাহলে একটা যদি 90 হয়, আর একটা কত? একটা 0 ডিগ্রি। 0 ডিগ্রি নামেও একটা কোণ আছে, বললাম না 0 ডিগ্রি নামেও একটা কোণ আছে। অথবা একটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটার পূরক কোণ কেমনে পাবেন? একটা কোণের পূরক কোণ কিভাবে পেতে হয়? 90 থেকে ওই কোণটা বাদ দিতে হয়। যেমন 10 ডিগ্রির পূরক কোণ কেমনে পাবেন? 90 থেকেই 10 বাদ দেন, 80। এখন 90 ডিগ্রির পূরক কোণ যখন বের করতে যাচ্ছেন, তখন 90 থেকেই 90 বাদ দিতে হবে। 90 থেকে 90 বাদ দিলে 0। ইয়েস, তাহলে 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 0 ডিগ্রি। বুঝছেন? হ্যাঁ, এখন আপনাকে যদি বলে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত? হ্যাঁ, এটাও আসছে, 0-র পূরক কোণ। দুইটা মিলে 90 হবে, তাহলে একটা 0 হলে আর একটা 90, তাহলে 0 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, মনোরঞ্জন মন্ডল একটা প্রশ্ন করছে যে পূরক কোণের ক্ষেত্রে সাধারণ বাহু থাকা লাগবে কিনা, তাই না? মনোরঞ্জন মন্ডল ভাইয়া, আপনি তো এটাই করছেন না প্রশ্ন, যে স্যার দুইটি কোণের কি একটি সাধারণ বাহু হতে পারে পূরক কোণের ক্ষেত্রে? হতে পারে। এই যে দেখেন, একটু তাকান সবাই, দেখেন এই যে থিটা1 কোণ, এই থিটা1 কোণের এই একটা বাহু, এই একটা বাহু, রাইট? এই যে থিটা2 কোণ, এই থিটা2 কোণের এই একটা বাহু, এই একটা বাহু। তার মানে এই বাহুটা কিন্তু এই বাহু আর এই বাহুর সাধারণ বাহু, সরি, এই কোণ আর এই কোণের সাধারণ বাহু। এবং এই দুইটা কোণ,
এই সাধারণ বাহু দুই বিপরীত পাশে অবস্থান করতেছে এবং এই দুইটা কোণের একই শীর্ষ, সবকিছু কিন্তু মিলে গেছে। তার মানে θ1 আর θ2 পরস্পরের সন্নিহিত কোণ, পরস্পর সন্নিহিত কোণ। তার মানে কি, এবং আমি দেখতে পাচ্ছি এই রেখা আর এই রেখা পরস্পর লম্ব। এই দেখেন, এইটা আর এটা পরস্পর লম্ব। তার মানে এই পুরো যোগফলটা 90, এদিকে তাকান, এই পুরো কোণটা 90 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণ, যেখান থেকে এইটুকু 90। কেন? কারণ এইটা আর এটা পরস্পর লম্ব। এইটা যেহেতু 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির মধ্যে এইটুক আছে আর এইটুক আছে, তার মানে θ1 প্লাস θ2 এই দুইটা যোগফল এই 90 ডিগ্রি। ইয়েস, এই যে, তো যেহেতু এই θ1 আর θ2 এই দুজনের যোগফল 90 ডিগ্রি, তার মানে θ1 আর θ2 পরস্পরের পূরক। এবং আমি দেখতে পাচ্ছি এই θ1 এবং θ2 পরস্পরের সন্নিহিত কোণ। তার মানে দুইটা সন্নিহিত কোণ পরস্পরের পূরক হতেই পারে, হতেই পারে, যদি ওই সন্নিহিত কোণ দুইটার যোগফল 90 ডিগ্রি হয়। কিন্তু এমন না যে দুইটা কোণ পূরক হতে হলে তাদেরকে সন্নিহিতই হতে হবে, না। দুইটা কোণ পূরক হতে হলে দুইজনকে এক জায়গায় থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু দুইটা কোণ সন্নিহিত, তারা পূরক হতে পারে। কিন্তু সন্নিহিত মানে পূরক হতে হলে যে দুজনকে সন্নিহিত হতে হবে, কাছে কাছে থাকতে হবে, এমন না। যেমন এই যে একটা কোণ, এই কোণের মান θ1, এই যে একটা কোণ, এই কোণের মান θ2, দুজনে এক জায়গা নাই। কিন্তু এই θ1 আর θ2 এই দুজনের যোগফল যদি 90 হয়, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পরের অবশ্যই অবশ্যই পূরক কোণ হবে। আমার কথা কি বুঝছেন? আপনারা কি পার্থক্যটা বুঝছেন? বুঝছেন কি মানে আমি বোঝাতে চাচ্ছি, অনেকে মনে করে যে দুইটা কোণ পূরক হতে হলে তাদেরকে সন্নিহিত হতে হবে, মানে কাছাকাছি থাকতে হবে, এক জায়গায় থাকতে হবে, না, বাধ্যতামূলক না। সন্নিহিত হলেও যদি দুজনের যোগফল 90 হয় তাহলে পূরক। বাট মানে সোজা কথা, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলেই পূরক। তারা সন্নিহিত নাকি অন্য জায়গা আছে, দুইটা দুই রাষ্ট্রে আছে, এটা কোনো ব্যাপার না। দুইজনের যোগফল 90 ডিগ্রি হলেই তারা পূরক, পরস্পরের পূরক। নেক্সট, আচ্ছা এখানে কি ছিল? এই যে চিত্রে θ1 এবং θ2 পরস্পরের পূরক কোণ, এই যে এই θ1 θ2 পরস্পরের পূরক। উপরে যে চিত্র আছে ওইটাও পূরক। কত বিলিয়ন এই ভিডিওটা, কেন এটার উপর তো ভিডিও নিছি ভাই, এর উপর তো ক্লাস নিছি, এই যে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন এটার উপর তো ক্লাস নিছি ভাই। আচ্ছা আপনাদের গ্রুপে আপলোড করে দিবেন, সমস্যা নেই, এর উপর আবার ক্লাস নিব, সমস্যা নেই। দেখেন সম্পূরক কোণ, এবার আসছে কি সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে পূরক কোণ মানে দুইজনের যোগফল হবে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে দুইটি কোণের যোগফল হবে দুই সমকোণ বা 180 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যখন দুই সমকোণ বা 180 ডিগ্রি হবে, তবে কোণ দুটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে দুইটা কোণকে সম্পূরক কখন বলবো? যখন কোণ দুইটার যোগফল হবে 180 ডিগ্রি। এই দুটোর যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি, তখন ওই কোণ দুইটাকে বলা হচ্ছে পরস্পরের সম্পূরক। যেমন দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি, কোণ দুজনের একজনকে বলা হচ্ছে পরস্পরের পূরক। বুঝছেন? হ্যাঁ। তাহলে মনে করেন যে 60 ডিগ্রি একটা কোণ, 120 ডিগ্রি একটা কোণ। এখন এই দুইটা কোণ পরস্পরের সম্পূরক হবে কিনা ডিপেন্ড করতেছে এদের যোগফল 180 ডিগ্রি হয় কিনা। তো 60 আর 120 যোগফল 180, সুতরাং এরা পরস্পরের সম্পূরক। বোঝা গেছে? যেমন 20 ডিগ্রি এবং 160 ডিগ্রি এরা পরস্পরের সম্পূরক কিনা এটা ডিপেন্ড করবে এই দুজনের যোগফল 180 কিনা। 160 আর 20 যোগ করলে 180 হয়, সুতরাং এরা পরস্পরের সম্পূরক, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? এখন যদি বলা হয় যে 40 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে কেমনে পাবেন? দুইটা কোণ মিলে যেহেতু 180 ডিগ্রি হবে, তাহলে 180 থেকে এই কোণটা বাদ দিলে আমরা এই কোণের সম্পূরক কোণ পাবো। তাহলে 180 মাইনাস 40, তার মানে 140 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 140 ডিগ্রি। ঠিক আছে? বুঝছেন? এখন আপনাকে যদি বলা হয় যে 100 ডিগ্রির সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে 100 ডিগ্রির সম্পূরক কোণ পাবেন। তাহলে 180 মাইনাস 100 মানে 80 ডিগ্রি। 80 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছেন আমার কথাটা? বুঝছেন সম্পূরক কোণ আর সরল কোণ আলাদা কিনা? আচ্ছা শোনেন, সরল কোণ মানে সরল কোণ একটা সিঙ্গেল কোণ, একটা সিঙ্গেল কোণ। কিন্তু সম্পূরক কোণ তো দুইজন মিলে হবে 180 ডিগ্রি। যেমন আমি যদি বলি, দেখেন এদিকে দেখেন, আমি যদি বলি যে এই কোণটা, এটা একটা কোণ 180 ডিগ্রি, এটা সরল কোণ। এখানে তো দুইটা কোণ নাই, বাট এই কোণকে আমি যখন দুইটা কোণে ভাগ করে এই একটা কোণ দিব, এই একটা কোণ দিব, তখন এই কোণটা আর এই কোণটা দুইজন মিলে পরস্পরের সম্পূরক। দুইজন মানে সরল কোণের মধ্যে একটা কোণ একাই 180 ডিগ্রি, আর সম্পূরক কোণের মধ্যে দুইজন মিলে 180 ডিগ্রি হলে ওই দুইজনকে পরস্পরের সম্পূরক বলা হচ্ছে। পার্থক্য বুঝতে হবে, পার্থক্য বুঝতে হবে। প্রশ্ন কে করছে? সাদিয়া আফরিন সোনম নাকি? হ্যাঁ সোনাম। আপনি কি বুঝছেন? আচ্ছা, তার মানে এখন আমাকে বলেন 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে বলেন তো? 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে?
180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যখন বের করবেন, আচ্ছা 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ যখন বের করবেন, তখন এই 180 ডিগ্রি থেকে আমরা কি করব? আমি কি বলছি, কোন কোণের সম্পূরক কোণ বের করতে গেলে 180 ডিগ্রি থেকে ওই কোণটা বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে 180 বাদ দিলে পরে কত? 0 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 0 ডিগ্রি। তেমন 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? কোন কোণের সম্পূরক কোণ পেতে হলে 180 ডিগ্রি থেকে ওই কোণ বাদ দিতে হবে। তাহলে 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ পেতে হলে 180 ডিগ্রি থেকে এই 0 ডিগ্রি বাদ দিতে হবে। 180 থেকে বাদ দিলে 0 বাদ দিলে 0, সরি 180, ইয়েস। তার মানে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 180 ডিগ্রি। আচ্ছা, তাহলে সম্পূরক কোণ কি? দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা দুই সমকোণ। এবার তাকান, এই যে এখানে একটা কোণ আছে θ1, খেয়াল করেন, এই যে একটা কোণ আছে θ1 আর এই যে একটা কোণ আছে θ2, এই দুইজনের যোগফল যদি 180 হয় তাহলে এরা দুজন পরস্পরের সম্পূরক। আমি দেখতে পাচ্ছি এইখানে এটা একটা সরল কোণ, এই পুরো সরল কোণ, এই পুরো সরল কোণের মান কি 180 ডিগ্রি না? ইয়েস। তো এইটা কোণের মান যদি 180 ডিগ্রি, তাহলে এই কোণের অন্তর্গত আছে হচ্ছে এইটা আর এইটা, তার মানে এই θ1 আর θ2 এই দুইজন মিলেই তো এই পুরোটা, তাই এই দুইজনের যোগফল 180 ডিগ্রি। সুতরাং θ1 আর θ2 কি? পরস্পরের সম্পূরক। এখন অনেকে উল্টাপাল্টা করে ফেলে যে ভাই মানে সম্পূরক আর পূরক, দেখেন এদিকে তাকান, এটা মনে থাকে না, পূরক আর কি সম্পূরক। এখন মনে রাখেন, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে পূরক, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে সম্পূরক। অনেকে মনে রাখতে পারে না যে আসলে, মানে অনেকে ভুলে যায় যে সম্পূরকের ক্ষেত্রে 90 ডিগ্রি নাকি পূরকের ক্ষেত্রে 90 ডিগ্রি, বা সম্পূরকের ক্ষেত্রে 180 ডিগ্রি নাকি পূরকের ক্ষেত্রে 180 ডিগ্রি। এখানে অনেকের কনফিউশন আমি দেখছি। মনে রাখবেন, এই পূরক শব্দে বর্ণ কয়টা? একটা, দুইটা, তিনটা। আর সম্পূরক শব্দে বর্ণ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এখানে বর্ণ বেশি, মানে এই ওয়ার্ডটা বড়, লেন্দি, এই ওয়ার্ডটা বড়, তাহলে এই 90 আর 180 মধ্যে বড় কি 180, তাই এটা সম্পূরকের ক্ষেত্রে 180। আমি এইভাবে মনে রাখতাম। পূরক, এই ওয়ার্ডটা ছোট, তার মানে এই পূরকের ক্ষেত্রে ছোট কোণ মানে 90 ডিগ্রি। আমি এইভাবে মনে রাখতাম যে কার ক্ষেত্রে 90 হবে, কার ক্ষেত্রে 180 হবে। তো সম্পূরক ওয়ার্ডটা বড়, সুতরাং এই সম্পূরকের ক্ষেত্রে কোণটাও বড় হবে, মানে 180 ডিগ্রি হবে। পূরক ওয়ার্ডটা ছোট, তাহলে এর ক্ষেত্রে কোণটাও ছোট হবে, মানে 90 ডিগ্রি হবে। আপনারা কি বুঝছেন? আমি এইভাবে মনে রাখতাম। আচ্ছা, আমি দিবনি, সমস্যা নাই, ওই ভিডিওটা আমি দিবনি, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের ভিডিওটা আমি দিবনি, টেনশন করেন না। আচ্ছা, বিপ্রতীপ কোণ। আচ্ছা, এই বিপ্রতীপ কোণ এখান থেকে মাথা গরম করব না, আজকে এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, আগামীকাল আমরা আবার ক্লাস নিব, বুঝছেন? আগামীকাল আমরা আবার ক্লাস নিব। এই আগামীকালকের ক্লাসে এখান থেকে বিপ্রতীপ কোণ, তারপর একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো পড়াবো। এবং এগুলো পড়ানোর সাথে সাথে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা না, মানে থিওরি রিলেটেড যে কোশ্চেনগুলো আসছে কোণ রিলেটেড, সেগুলো সব সলভ করে দেবো কালকের ক্লাসেই। তবে আপনাদের কথা বলি, আপনাদের কিছু দায়িত্ব আছে। মানে জ্যামিতির ক্লাসগুলো করতে গেলে অবশ্যই পূর্বের ক্লাস রিভিশন না দিয়ে ক্লাসে আসবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। কারণ পূর্বে যা যা পড়াচ্ছি, কোন ক্লাসে যে কখন কি কাজে লাগবে তার কোনো ঠিক নাই। এবং জ্যামিতি সব পড়া লাগবে না, আমাদের বইয়ে যা আছে তার 50% পড়া পড়লেই আপনার প্রাইমারিতে কভার হয়ে যাবে। আমি ওই 50%-এর মধ্যেই পড়াবো। হ্যাঁ, তো কোনো প্রশ্ন আছে আপনাদের জ্যামিতি ক্লাস নিয়ে? কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে আমাকে বলেন প্লিজ। জ্যামিতির ক্লাস হবে সর্বমোট কতটা হতে পারে? 25 থেকে 30টা, ম্যাক্সিমাম 25 থেকে 30টা। ক্লাসের সংখ্যা আমরা তো 100-র মধ্যে শেষ করতে চাইছিলাম, 100-র মধ্যে শেষ হতো, বুঝছেন? 100-র মধ্যে শেষ হয়ে যেত যদি আমাদের ক্লাসের ডিউরেশনটা আপনাদের ঠিক রাখতে পারতাম, মানে 1 ঘন্টা 40 মিনিট রাখতে পারতাম, বুঝছেন? 1 ঘন্টা 40 মিনিট যদি রাখতে পারতাম তাহলে 100-র মধ্যে শেষ হতো। যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে এভারেজ 1 ঘন্টা 10 মিনিটের মতো, দেখবেন 1 ঘন্টা 10 মিনিট এভারেজ হচ্ছে, তার মানে আমাদের ক্লাস কিছু বেশি লাগবে। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করেন না, ভালো করে শেখেন। আর প্রাইমারি স্কুলের চাকরিটা তো বুঝতেই পারছেন, 11 গ্রেড করে দিচ্ছে, 13 থেকে 11 গ্রেডের চাকরি। এখানে হাইলি কম্পিটিটিভ হবে, কোনো কোটা নাই, সুতরাং প্রচুর কম্পিটিশন হবে। এখানে কোশ্চেনটাও এখন বিসিএস এর স্ট্যান্ডার্ডে হবে, সুতরাং ওই আগের মতো তাইরে নাইরে করে চাকরি পাওয়ার মতো দিন শেষ, ভালো করেই পড়তে হবে। রিস্ক নিবেন কেন, তাই না? আগামীকালে যে 9টার দিকে ক্লাস হবে, রাত 9টায় আপনাদের ক্লাস হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।